সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক করুণ গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1500তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ শাহিন আলমের জীবনের চরম ভয়ঙ্কর অলৌকিক ধর্মীয় এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী বউকে জীবিত কবর দিয়ে হয়ে গেলেন দরবেশ। দেখেন, আমি হুজুরদের মুখে একজন অলির নাম শুনেছিলাম। ইনি নাকি 99টা খুন করে এবং 99টা খুন করে তিনি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়। আল্লাহ মাফ করেছেন কিনা তিনি সেটা জানে না। মনের দুঃখে বনের পাশ দিয়ে তিনি কান্না করতে করতে হেঁটে যাচ্ছিলেন। বনের পাশে থাকা এক কবরস্থানে কি জানি কি হচ্ছে, এটা দেখে তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন এবং খুব ভালো করে খেয়াল করে দেখলেন যে কেউ একজন কবর থেকে একটা লাশ উঠিয়ে সে লাশের সঙ্গে জিনা করছে, লাশের সঙ্গে খারাপ কাজ করছে। তিনি তাকিয়ে এই দৃশ্য দেখে তিনি আর চোখের পানি ফেলে দিলেন। তিনি বললেন, আমি 99টা খুন করেছি, আর একটা খুন আমাকে করতেই হবে। তরবারি হাতে নিয়ে ওই বদমাইশের শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন এক কোপ দিয়ে। আল্লাহর কুদরতি আওয়াজ তার কানে আসলো, এই একটা মার্ডার করার জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। এমন ঘটনা আমি হুজুরদের ওয়াজে শুনেছিলাম। দেখেন, আল্লাহ তাআলা চাইলে মানুষকে মাফ করতে পারে এবং মাফ করার জন্য আল্লাহ তাআলার কাছে ছোট্ট একটা উসিলাই যথেষ্ট। এই গল্পটা এক ধর্মীয় ভয়ানক বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই শাহিন আলমের জীবনের এই ভয়ানক বাস্তব অলৌকিক গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে শাহিন আলম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহিন আলম, আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় একটা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের সবুজ শ্যামলেঘেরা কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন রিক্সা চালক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সকাল থেকে রাত অবধি স্টেশন, বাজারে, এখানে সেখানে রিক্সা চালিয়ে খুব কষ্ট করে যে টাকা উপার্জন করতেন তা দিয়ে আমাদের পরিবারটা চলতো। সেই শৈশব থেকে দেখে আসছি পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন। আমার বয়স যখন আনুমানিক প্রায় 10 থেকে 12 বছর, সেই মুহূর্তে আমি একদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাই। তাও খাবার নিয়ে ঝগড়া করি বড় ভাইয়ের সাথে, বোনদের সাথে, এবং বাড়ি থেকে রাগ করে আমি তখন বেরিয়ে যাই। আমার বয়স তখন আনুমানিক 10 থেকে প্রায় 12 বছরের মতো হবে এবং 10-12 বছরে বাড়ি থেকে পালিয়ে আমি তখন চট্টগ্রাম শহরে চলে যাই এবং চট্টগ্রাম শহরে গিয়ে আমি সেখানে একটা হোটেলে চাকরি নিই। হোটেল বয় মানে হোটেলে গ্লাস ধোয়া, খাবারের প্লেট পরিষ্কার করা, হোটেল পরিষ্কার করা থেকে যে ধরনের কাজগুলো আছে আমি ছোট্ট বয়সে সে ধরনের কাজগুলো করি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনে আমি আর কখনোই বাড়ি ফিরব না। আমার বাবা মা ভাই বোন কারো কাছে আমি যাব না। আমি আমার পরিবারের কাছে সম্পূর্ণ মৃত হয়ে থাকব। এই নিয়ে প্রায় 3 থেকে 4 বছরের মতো আমি তখন এই চট্টগ্রামের হোটেলে কাজ করি এবং কোনোদিনও বাড়িতে যাওয়ার কোনো পরিকল্পনা করিনি। এভাবে 3-4 বছর পরে একদিন হঠাৎ করে সেই হোটেলেই আমাদের গ্রামেরই আমার এক সম্পর্কে কাকা হয়, ওই কাকার সঙ্গে দেখা হয়ে যায়। কাকার নাম হচ্ছে হান্নান কাকা এবং ওই লোকটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে ধর্মীয় একজন মানুষ। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, রোজা রাখতেন, দিনের পথে চলতেন এবং সবসময় মুখে দাড়ি রাখতেন। ইনার সঙ্গে হঠাৎ করে একদিন ওই হোটেলে আমার দেখা হয়ে যায় এবং দেখা হয়ে গেলে যেহেতু এত বছর পরের দেখা, আমি ওনাকে দেখে কান্না করতে শুরু করি। হান্নান কাকার সাথে আমার গ্রামের সম্পর্কটা অনেক ভালো ছিল। ওনার একটা দোকান ছিল এবং ওই দোকানে গিয়ে আমি মাঝে মাঝে বসে থাকতাম। সেই দোকানে উনি চা, বিস্কিট এটা ওইটা বিক্রি করতেন। তো আমি ওনার দোকানে গিয়ে সবসময় বসে থাকতাম। তো এই হিসেবে ওনার সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল। হঠাৎ করে 4-5 বছর পরে যখন এই হোটেলে ওনার সাথে আমার দেখা, আমি কান্না করতে শুরু করি এবং উনি আমাকে জড়িয়ে ধরে বলে, শাহিন কান্না করো না, তুমি কোথায় ছিলে এতদিন? আমি বলে, আমি এই হোটেলেই ছিলাম। উনি বলে, চল বাড়িতে চল। আমি না, আমি যাব না। উনি বলে, আমার সঙ্গে চল, তোর বাবা মা কিছুই বলবে না, আর এখানে কয় টাকা বেতন পাস, আমি তোর অত টাকা বেতনই একটা চাকরি দিব। আমি তখন বললাম যে দেখেন আমার যাওয়ার ইচ্ছা নাই। উনি তারপরও আমাকে একরকম জোর জবস্তি করে হোটেল থেকে বাড়িতে নিয়ে আসেন
এবং বাড়িতে আনার পরে আমার আব্বা আম্মা উভয় আমাকে দেখে, ভাই বোনেরা দেখে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। দীর্ঘ 5 বছর পর আমি বাড়িতে ফিরে আসি। সবাই আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে এবং এই নিয়ে একটা পুরো দিন কেটে যায়। পরের দিন সকালবেলা আমি তখন ওই হান্নান কাকার দোকানে গিয়ে বসলাম। তো ওনার দোকানটা তখনও ঠিক আগের মতোই আছে। যাওয়ার পরে বললাম, আপনি যে আমাকে শহরের চাকরিটা ছেড়ে গ্রামে নিয়ে আসলেন, এখন আমি কি করব? উনি আমাকে বলে, আমি তো তোমাকে আনার আগেই বলছিলাম যে আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করব। তখন আমি বললাম যে আপনি আমার জন্য কি কাজের ব্যবস্থা করবেন, আমি কি কাজ করব? উনি বলে, আমি তো চা বিস্কিট এটা সেটা বিক্রি করি, এর পাশে এই যে ছোট্ট জায়গাটা আছে, এই জায়গাটাতে তুই বুট মুড়ি বিক্রি করবি। চনা বুট মুড়ি, যেগুলো আমরা মূলত ইফতারের সময় যে খাবারগুলো ব্যবহার করি, এই ধরনের খাবার উনি আমাকে বলতেছে যে বিক্রি করার জন্য। তো আমি বললাম যে আমি তো এগুলো বানাইতে পারি না, তো আমি না বানাইতে পারলে বিক্রি করবো কেমনে? উনি বলে, আমি পারি, আমি দুপুরবেলা বানাই দিব এবং তুই রাত পর্যন্ত বিক্রি করবি। তো ওনার কথা মতোই তখন এই ওনার হোটেলের সামনেই, মানে ওনার ওই দোকানের সামনেই ছোট্ট একটা মাচাই করে উনি তখন আমাকে সেখানে বসিয়ে দেয়। দুপুর যখন আজান দেয়, জোহরে আজানের পর উনি খাওয়া দাওয়া করে রেস্ট না করে এই সময়টাতে এসে তখন তিনি আমার জন্য পেঁয়াজু, আপনার চনা বুট, তারপরে বেগুনি সহ বিভিন্ন ধরনের ইফতারের যে আইটেমগুলো আছে ঠিক এরকম কিছু আইটেম বানিয়ে দেয়। এবং রাত 8টা-9টা পর্যন্ত আমি ওনার সঙ্গে বসে বসে এগুলো বিক্রি করি। দেখা যায় আমাদের এদিকে এই বাজা পোড়ার দোকান আর নাই। বাজা পোড়ার দোকানটা আমারই ছিল, যার কারণে দূর দূরান্ত থেকে অনেক ভালো কাস্টমার আসতো। এক কথায় বলতে গেলে দেখা গেল যে আমার কারণে হান্নান কাকার ব্যবসা আরও ডাবল হয়ে গেল। দুজনে মিলে ব্যবসা বাণিজ্য করি এবং এভাবেই সময়গুলো একে একে পাস হতেছিল। এভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হান্নান কাকার বয়স তখন প্রায় মোটামুটি অনেকটা হয়ে গেছে। অনেকটা বয়স হয়ে যাওয়ার পরে তিনি তখন সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন। তে মানুষটা তো দেখতে অনেকটা হুজুর টাইপের এবং পায়জামা পাঞ্জাবি পরে চলাফেরা করে। যদিও বয়সটা অত বেশি হয়নি, বাট দেখলে মনে হয় যে ওনার বয়স অনেক বেড়ে গেছে, যার জন্য বিয়ে করাটা আমার জন্য খুব কঠিন হয়ে গেল। এরপরও গ্রামের মানুষ, ওনার যে বাবা মা আছে, সবাই এদিক সেদিক মেয়ে খোঁজাখুঁজি করতেছে। এরকম করতে করতে আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামের একটা নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে তখন হচ্ছে ওনার জন্য ঠিক করা হলো। এবং ওনার মানে হান্নান কাকার বাবা মায়ের মুখে শুনেছিলাম যে মেয়েটা ওনার জন্য ঠিক করা হলো, ওই মেয়েটা নাকি দেখতে শুনতে খুবই সুন্দরী ছিল, খুবই রূপবতী এবং গুণবতী ছিল। তো এইটা শোনার পরে আমি তখন খুশি হলাম যে যাই হোক হান্নান কাকার একটা বিয়ে হবে। তো তখনই একেবারে মানে ওনার পারিবারিকভাবে ধুমধাম করে আনন্দ ফুর্তি করে ওনার সঙ্গে ওই মেয়েটার বিবাহ সম্পন্ন হয়। এবং বিবাহ যখন উনি বিয়ে করবে, বিয়ে করার সময়টা থেকে শুরু করে আমি তখন ওনার দুটো দোকানে সামলাইতাম। তখন কিন্তু আমি নিজে পেঁয়াজও ভাজতে পারতাম, বুট বানাইতে পারতাম এবং মোটামুটি যে কাজগুলো আছে এই কাজগুলো আমি নিজেই করতে পারতাম। সব ধরনের কাজগুলো আমি নিজেই করি এবং যার কারণে দেখা গেল যে ব্যবসা বাণিজ্য বেশ ভালোই হচ্ছে। উনি ওনার বউ নিয়ে সুখে শান্তিতে আরাম আয়েশে আছে এবং এদিক দিয়ে আমি ব্যবসা বাণিজ্য সামলাচ্ছিলাম। তো ওনার ওই দোকানটা আমার বাড়ি থেকে বেশ দূরেই ছিল, যার কারণে আমি দেখা যায় ওনার বাড়িতেই যাইতাম, ওখানে খাওয়া দাওয়া করতাম। ওনার আব্বা মানে ওনার মা রান্না বান্না করতো, সেখানে খাইতাম। তো উনি যখন বিয়ে করলো 1 সপ্তাহ মতো উনি দোকানে আসে নাই। 1 সপ্তাহ পর উনি দোকানে আসছে এবং ওনার বিয়ে তো আমি গিয়েছিলাম এবং উনি খুবই ছোট্ট বয়সে একটা মেয়েকে বিয়ে করে। মেয়েটার বয়স একেবারেই কম ছিল, খুবই কম বয়সে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে। তো যাই হোক, এরপরে যেহেতু উনি আমার কাকা, তো আমি তো ওই ওনার ওয়াইফকে তো চাচিই বলবো। মাঝে মাঝে ওনার ঘরে যখন দুপুরবেলা যাইতাম খাবার খাওয়ার জন্য, বা যেহেতু ওনার দোকানে কাজ করি এইটা ওইটা লাগে, ওনার ঘর থেকে আনা লাগে, ওনার ঘরে যাই এবং যাওয়ার পরে ওনার ওয়াইফকে যখন আমি চাচি ডাকি, উনি তো সম্পর্কে আমার চাচি হবে, চাচিই ডাকি। এবং চাচি ডাকার পরে তিনি আমাকে বলে যে শাহিন, তুমি আমাকে চাচি ডাকো না, হয় আমাকে আপা ডাকো নাহলে ভাবি ডাকো। তো আমি তখন বললাম যে এইটা আপনি কি বললেন, আমি আপনার চাচি ডাকবো না, মানে আমি তো হান্নান কাকার কাকা ডাকি, তো কাকার বউ হিসাবে তো আপনি আমার চাচিই হবেন। উনি আমাকে বলে যে না, আমি একটা বুইড়া বেটাকে বিয়ে করছি বলেই কি আমার বয়সটা তোমরা এভাবে নামাই দিবা? আমার বয়স তোমার থেকে আর কতটুকুই বা বেশি হবে? আমি হিসাব করলে তোমার বয়সী, তো তোমার বয়সে একটা মেয়েকে তুমি চাচি ডাকবা, এটা কি শুনতে আমার কাছে ভালো লাগে? তা আমি বললাম তাহলে আমি আপনাকে কী ডাকবো? বলে ভাবি ডাকো। আমি বললাম এইটা কি কথা বলেন, আমি হান্নান কাকারে কাকা ডাকি আর আপনারা ভাবি ডাকবো, এটা কি কোনো কথা হইল? উনি বলে আচ্ছা ঠিক আছে, তোমার কাকার সামনে চাচি ডাইকো, আর তোমার কাকা যখন না থাকবে তখন আমার ভাবি ডাইকো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ডাকবনি। এই করে তখন ওনার সঙ্গে আমি কথাবার্তা বলি। উনি আবার দোকান সামলায়। আবার হান্নান কাকা 5 ওয়াক্ত নামাজ, আমি যেটা বলেছিলাম, উনি কখনোই নামাজ কাজা করতেন না। মানে যত কাস্টমার থাকুক যাই থাকুক, আজান দিবে, দোকানটা বন্ধ, উনি সোজা মসজিদে চলে যাবে, নামাজ পড়বে, এরপরে আসবে। খুবই ধর্মীয় একজন, মানে ধার্মিক একজন মানুষ, খুবই ইমানদার একজন মানুষ।
তো আলহামদুলিল্লাহ, যাই হোক, এরকম একটা মানুষের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে অনেকটা ধন্য মনে করতেছি যে ওনার মতো একটা মানুষের সঙ্গে কাজ করতেছি এবং উনি আমাকে এইভাবে সাপোর্ট করতেছে নিজের পরিবারের মানুষের মতো, যেটা আমার কাছে নিতান্তই অনেকটা ভালো লাগলো। এইভাবে কাজকাম করে দিন যায় রাত যায়, এরকম করতে করতে একদিন হলো কি, প্রায় ওনার বিয়ের 4 থেকে 5 মাস পরে, তো ওনার ওয়াইফের মানে জুতা লাগবে। ওয়াইফের নাম ছিল নার্গিস। নার্গিস চাচি জুতা লাগবে। তো আমাদের এই বাজারে ওনার জুতা পাওয়া যায় না। তো হানান কাকা আমারে বলতেছে যে দোকান তো আমি সামলাবো, একটা কাজ করতে বিকেলবেলা তোর চাচিরে নিয়ে একটু বাজারে যা, বাজারে গিয়া ওইখান থেকে তোর চাচির জন্য জুতা কিনে নিয়ে আসবে। তো আমি তখন বললাম যে চাচির জন্য জুতা আনবো, আচ্ছা ঠিক আছে। তা আমি তখন কী করলাম, ওনারে নিয়ে বাজারে রওনা দিছি। তো এটা আমাদের বাজার থেকে মোটামুটি বেশ দূরের একটা বাজার, সেখানে গেছি এবং সেখানে একটা সিনেমা হল আছে। ওই বাজারটাতে একটা সিনেমা হল আছে এবং মোটামুটি অনেক বড় সিনেমা হল। সেখানে যাওয়ার পরে চাচি তখন আমার বলতেছে যে শাহিন, আমরা সিনেমা দেখব। আমি বললাম যে না, আমি সিনেমা দেখব না। তো সিনেমা বলতে কি ভাই, ওই এইরকম সিনেমা না, কোনো সিনেমা হল। এটা ছিল কি, আপনারা হয়তো অনেকেই যারা আগের মডেলের মানুষ বা যারা অতীত আগের মানুষ, তারা হয়তো বুঝবেন যে অনেক সময় বিসিআর ভাড়া দেওয়া হইতো, মানে সিডি ক্যাসেট দিয়া এরকম রঙিন টেলিভিশনে মানে 5 টাকা 10 টাকা দিয়া সিনেমা দেখাইতো আর কি এলাকাতে। তো ওই রকম একটা বিসিআরের দোকান। মানে আমি বললাম যে না, আমি এখানে ঢুকবো না, এখানে তো কোনো মেয়েরা ঢুকে না, সবাই ছেলে। তা উনি একরকম জোরাজুরি করে আমার সঙ্গে টিকিট কাইটা ওইখানে ঢুকছে। তো ঢুইকা ধরেন রাত 7টা, 7:30 বা 8টা পর্যন্ত ওই দোকানে আমরা দুজনেই সিনেমা দেখি এবং দেখার পরে মোটামুটি রাত 10টার দিকে ফিরে আসি বাড়িতে। তো ওই সময়তে তো কোনো মোবাইল ফোন টোনের ব্যবস্থা নাই, মোবাইল ফোন নাই। 10টার দিকে আসার পরে দেখলাম যে ওনার দোকান বন্ধ, উনি দোকান বন্ধ করে ফেলছে। চিন্তা করলাম মনে হয় আমি যেহেতু ছিলাম না, উনি একাই দোকান সামলাইতেছিল, হয়তো হিমশিম খাচ্ছিল, এই জন্য দোকান বন্ধ করে দিছে। চাচিরে নিয়ে তখন আমি বাড়ির দিকে গেলাম। এবার বাড়িতে যাওয়ার পরে যেটা হইলো, উনি বাড়িতে গেছে ওনার বউ লইয়া, উনি বউরে বললো ঘরে যাও, ঘরে গেছে। আমার জিজ্ঞেস করলো যে শাহিন তুমি কই গেছিলা? আমি বললাম যে কাকা এমনি এমনি দোকানদারি করছি, এটা। এখন আসলে আমি জানি না যে সম্ভবত ওই বাজারে আমাদেরকে কেউ দেখছে, ওই সিনেমা হলে বা ওই বেসিয়ারের হলে কেউ মনে হয় আমাদেরকে দেখছে, দেখে আমার ওনারা বলে দিছে। উনি আমার জিজ্ঞেস করলো যে তুই কি তোর শাশুকে নিয়ে খারাপ কোনো জায়গায় গেছিলি? এমনি বলতেছে। আমি তখন বললাম যে না, আমি তো খারাপ কোনো জায়গায় যাই নাই। উনি আমার বলে সত্যি করে বল। আমি তখন বললাম যে না, খারাপ কোনো জায়গায় যাই নাই। তো উনি তখন আমাকে মুখের উপরেই বলে দিল যে ঠিক আছে, তোর আর আমার এখানে কাজ করার দরকার নাই, আমি তোরে এই নে, তোরা আমি পুরো মাসের বেতন দিয়ে দিলাম। তখন মনে হয় আপনার মাসের 6 তারিখ কি 7 তারিখ ছিল। তো বলতেছে যে তোরা আমি পুরো মাসের বেতন দিয়ে দিলাম এবং এবার এখান থেকে তুই যেখানে পারিস ওখানে কাজ খুঁজে নে, তুই আর আমার সাথে থাকিস না। হ্যাঁ, এইটা বলার পরেই তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে ওনার এখানে কাজ করে আজকে এত বছর, অ্যান্ড হঠাৎ করে আমার উনি মানা করে দিল। আমি এখন কি করব? তখন আমার বয়স অনেক হয়ে গেছে, 17-18 কাছাকাছি হয়ে গেছে। আমি তখন একেবারে টাগরা জোয়ান। তো পরে উনি বের করে দিল, দেওয়ার পরে যেহেতু ওনার ব্যবসা, উনি যদি বের করে দেয় আমি তো আর কিছু করতে পারবো না। তো এদিকে তখন বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে মন টন খারাপ করে সারা রাত কাটাই। সকালবেলা আব্বা মা বলতেছে কি রে, কাজে যাবি না? আমি বললাম যে উনি আমার কাছ থেকে বিদায় করে দিছে। এখন আব্বা মা বলতেছে তা বিদায় করে দিল, কী কারণে বিদায় করে দিল আমি জানি না। তো এরকম করে বাড়িতে 2 দিন 3 দিন ছিলাম। ওনার বউ নার্গিসের সঙ্গে আমার কিন্তু আর কখনো দেখা হয় নাই। আমি ওনার কাছে যাইও নাই বা ওনার সঙ্গে আমার আর কখনো দেখা হয় নাই। তো সেই দিকে চিন্তা করলাম বাড়িতে বসে বসে কী করব ভাই, পেট তো চলতে হবে, এত বড় একটা সংসার। আমি তখন আবারও পুনরায় চট্টগ্রামে চলে আসছি। চট্টগ্রামে এসে যে হোটেলে চাকরি করতাম, ওই হোটেলে আমি চাকরি করব না। আমি তখন একজনের সঙ্গে কথাবার্তা বলে একটা গার্মেন্টসে চাকরি নিছি, চট্টগ্রামে একটা গার্মেন্টসে চাকরি নিছি। আলহামদুলিল্লাহ গার্মেন্টসে চাকরি করতেছি, মাস শেষে ভালো টাকায় বেতন পাইতেছি এবং এই বেতন দিয়ে দিন রাত ভালোই কাটতেছে। গার্মেন্টসে চাকরি করি, বেতন পাই, আরাম আয়েসে সুখে শান্তিতে তখন আমার দিন রাতগুলো কাটতেছে। সব কিছু মোটামুটি ঠিকই আছে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আমি কাজকাম করতেছি এভাবে প্রায় 1.5 বছরের মতো আমি ওখানে কাজ করি। বাড়িতে যাই আসি, ভাই আসি। 1.5 বছর পরে আপনার রমজানের ঈদ আসে। তো রমজানের ঈদ আসার পরে আমাদের ফ্যাক্টরিতে কী যেন একটা সমস্যা দেখা দেয়। রমজানের ঈদের 10 দিন আগে ফ্যাক্টরি বন্ধ করে দেয়, মানে গার্মেন্টস বন্ধ করে দেয়। আমাদেরকে ঈদের বোনাস, বেতন টেতন সব কিছু দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তো আমি তখন বাড়িতে চলে আসি। এটা আমার প্রায় মানে গার্মেন্টসে চাকরি করা 1.5 বছরের পরের কথা আমি আপনাকে বলতেছি। পরে বাড়িতে যাওয়ার পরে বিকেলবেলা এলাকার পোলাপাইনে মাঠে ঘাটে খেলতেছিল। তা আমি তো আসলে শহরে বন্দরে থাকি, ওভাবেই খেলাধুলা করা হয় না। গ্রামে গেলাম, আবার ঈদের সময় দেখবেন কি গ্রামে সব ছেলেমেয়েরা বাড়িতে আসে। শহরে বন্দরে যারা থাকে তারা সবাই বাড়িতে আসে, মোটামুটি সবাই বাড়িতে আসছে। তো সবার সঙ্গে আমি তখন মাঠের ধারে খেলতেছিলাম। আসরের নামাজের পরের কথা বলতেছি আপনাকে। ওই সময়টাতে হঠাৎ করে হলো কি, এই হান্নান কাকার বউ নার্গিস চাচি আমারে একটা মেয়ে একটা পিচ্চির দিয়া ডাক দেওয়া হয়েছে। পিচ্চা এসে আমারে বলতেছে আপনার ওই মহিলাটা ডাকে। তো আমি কিন্তু দূর থেকে দেখিনি যে মহিলাটাকে, আমি ভাবছিলাম হয়তো আমার বোনও তো হতে পারে। তো আমি খেলাটা বন্ধ করে আসছি এখানে।
আসার পরে দেখলাম উনি বোরকা পরে আছে। আমার দেখার পর বোরকার মুখোশ খুলছে। খোলার পর দেখলাম যেটা মানে নার্গিস চাচি। পরে আমি বললাম যে কী ব্যাপার চাচি, আপনি আমার ডাকলেন কেন? পরে আমার হাতটা ধরে উনি কান্না শুরু করে দিছে। তুই কী ব্যাপার, কান্না করতেছেন কেন? পরে বলতেছে, আমার জন্য তোমার চাকরিটা চলে গেছে, আমি তোমাকে অনেক বড় বিপদে ফালাই দিছি, তুমি আমার মাফ করে দাও, আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমি বললাম যে না, ক্ষতি হবার কি আছে, চাকরি আসলে কপালে নাই, ভাগ্যে নাই, চাকরি চলে গেছে এবং এখানে ক্ষতি হবার কিছুই নাই, আপনি ভালো আছেন? পরে বলতেছে, হ্যাঁ ভালো আছি। আচ্ছা তোমার একটা কথা বলি, তুমি কি সন্ধ্যার সময় একটু আমাদের বাড়িতে আসবা? আমি বললাম যে আমার কি মাথা খারাপ হয়েছে? আপনার সঙ্গে এভাবে মেলামেশা করার কারণে হান্নান কাকা আমাকে চাকরি থেকে বিদায় করছে, এখন আমি সন্ধ্যার সময় আপনাদের বাড়ি থেকে মরতে আসবো? এটা আমি কখনোই পারবো না। পরে বলতেছে, না যদি আসো আমার খুব উপকার হবে। আমি বললাম আপনার উপকার হলে হতে পারে, বাট আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু আমার সঙ্গে চলো, তোমার সঙ্গে আমি একটু কথা বলবো। এই বলে উনি আমাকে নিয়ে ওনাদের জোপ আছে, জোপের যারা ওখানে গেছে। আমার কিন্তু তখনও খুব ভয় কাজ করতেছে যে হান্নান কাকা অথবা গ্রামের কেউ দেখে ফেলে কিনা, এবং এই মহিলার কারণে তো একবার আমার চাকরি গেল, আমাকে গ্রাম থেকে বিদায় হতে হলো, আবার আল্লাহ না জানে কোন বিপদে পড়ে যাই। যাই হোক, তারপরেও ওনার সাথে আমি তখন ঝোপের ধারে গেলাম। ঝোপের ধারে যাওয়ার পরে উনি কান্না করতেছে, কান্না করে করে বলতেছে, আমি কারে বিয়ে করলাম, কী কারণে বিয়ে করলাম, আজকে বিয়ে করলাম, এতগুলো বছর হয়ে গেল, আমার কোনো বাচ্চা কাচ্চা হইলো না, আমার কোনো সন্তান হইলো না, এবং সন্তান তো হয় নাই, এর উপরে তোমার কাকা প্রতিনিয়ত আমার গায়ে হাত তুলে আমাকে মারে, আমার উপরে আঘাত করে, আমি তো এগুলো সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না, যদি তুমি চট্টগ্রামে যেখানে চাকরি করো এখানে আমাকে নিয়ে যাও। পরে আমি বললাম যে আপনার কি মাথা খারাপ নাকি, আপনি একজনের সংসার করতেছেন আজকে এত বছর, আমি আপনাকে চট্টগ্রামে মূর্তি নিয়ে যাব? উনি বলে, যদি পারো আমাকে নিয়ে যাও, আমার খুব উপকার হবে, এটাই সেটা বলে কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম যে না, আমার দ্বারা আপনাকে নিয়ে যাওয়া সম্ভব না, আমি নিতে পারবো না। এগুলো বলে কথাবার্তা বললাম, মাগরিবের আজান দিয়ে দিছে। উনি আরও কথা বলতে চাইছে, কিন্তু আমি কথা বলি নাই। কথা না বাড়াইয়া আমি আমার মতো করে আমার বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে হইল কি, মানে তখন ঈদের আগে উনি আমাকে বারবার খবর দিত, মানে ছোটো ছোটো বাচ্চা দিয়ে, আমার বাড়িতে তো আর আসতো না, এই ছেলে দিয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়া খবর দেওয়া হইতো যে এই তোমার একটু মানে শাইনটা আসতে বলো, এটা সেটা। আমি ওখানে দাঁড়াইছি, পিচ্চিরা এসে আমারে বলতো, আমি যাই নাই, আমি যাবো না। তো এই করতে করতে ধরেন আমার তখন আপনার ঈদ হয়ে গেল, ঈদের পরে হয়ে গেল, আমার ফ্যাক্টরি খুলে দিছে, আমি ফ্যাক্টরিতে চলে গেছি। ফ্যাক্টরিতে যায় কাজ কাম করতেছি, এভাবে প্রায় 15 দিনের মাথায় ফ্যাক্টরিতে কাজ করতেছি। 15 দিনের মাথায় যে ফ্যাক্টরিতে কাজ করে, ওই ফ্যাক্টরির দারোয়ান একদিন এসে আমার বলতেছে যে শাহিন ভাই, আপনার সঙ্গে গ্রাম থেকে কে যেন আসছে দেখা করার জন্য। তা আমি তখন চিন্তা করলাম, তো আমার বোন মাঝে মাঝে আসতো, আমার যে একেবারে ছোটো যে বোনটা আছে, ওই বোনটা মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করার জন্য আসতো, বা আমি ও আসলে টাকা টুকা দিতাম, বাজার সাজার করে দিতাম। তাই আমি ভাবছি যে হয়তো আমার বোন আসছে। তা আমি নামছি, নামার পরে দেখি যে এই মহিলা আবার ওইখানে, মানে নার্গিস ভাবি, মানে নার্গিস চাচি। তা ওনার দেখে আমি তখন বললাম যে কী ব্যাপার, আপনি এখানে আবারও কেন আসছেন? পরে বলতেছে, তোমার কাকা আমারে খুব মারছে, এবং মারার পরে আমি চলে আসছি। তাই আমি বললাম, আমার কাকা আপনারা মারছে, আপনি চলে আসছেন, আপনি আমার এখানে ঠিকানা পাইছেন কই? বলে, তোমার বোনের কাছ থেকে ঠিকানা পাইছি, এবং এখানে আইসা দারোয়ানরে তোমার ছবি দেখাইছি। আর আরেকটা বিষয় হলো কি, যে দারোয়ানকে আমার ছবি দেখাইছে, ওই দারোয়ানের সাথে আমার সম্পর্ক কিন্তু অনেক ভালো। মাঝে মাঝে ওনার সঙ্গে চা টা খাই, বাইরে টাইরে যায়, ওনার সঙ্গে সম্পর্ক অনেক ভালো, এবং যার কারণে আমার ছবি দেখানো মাত্রই উনি আমাকে চিনে গেছে। এবার হলো কি, যে উনি আমাকে বলতেছে যে ওনার এই গার্মেন্টসে চাকরি দেওয়ার জন্য, উনি গার্মেন্টসে চাকরি করবে, এবং উনি আর গ্রামে যাবে না, এবং উনি ওই কাকার সঙ্গে সংসারও করবে না। আমি বলতেছিলাম যে দেখেন, আপনি কাকার সঙ্গে সংসার করবেন কি করবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার বিষয়, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, তবে আমার এখানে কোনো কাজ নেই, আমি আপনাকে কোনো কাজ দিতে পারবো না। এইভাবে কথাবার্তা বলতেছি, মনে হয় দারোয়ান যে ছিল ও মনে হয় আমাদের কথাগুলো শুনছে আড়ি পেতে। ওই তখন আসছে, আইসা বলতেছে, শাহিন কি বলো, এখানে কাজ নাই? কাজ তো আছেই, একটা মহিলা গ্রাম থেকে বিপদে পড়ে তোমার কাছে আসছে কাজের জন্য, আর তুমি তারা কাজ দিবা না? এই কথা বলার পরে তখনই দারোয়ানে করলো কি, ওই গিয়া দারোয়ানের ধরছে যে ওর তো দিবে না, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, আমার স্বামী আমারে মারে, আমার গায়ে হাত তুলে, আমার উপরে খুব অত্যাচার করে, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। এখন দেখলাম যে দারোয়ান ওরে ঠিকই কাজের ব্যবস্থা করে দিবে, আমি কিন্তু দেই নেই, ওই দারোয়ানে কাজের ব্যবস্থা করে দেয়, এবং ওই তখন কী করে ওখানে হেল্পারি করে। আমি যে ফ্লোরে চাকরি করি, ওই ফ্লোরেও তখন হেল্পারিতে ঢুকে। এখন দেখা যায় যে বারবার আমার কাছে আসে, আমার সঙ্গে কথা বলেন। তো আমি চিন্তা করতেছি, একই গ্রামের মানুষ এইভাবে আসতেছে, তুই ঠিক আছে আসুক, তাই আমার সঙ্গে কথাবার্তা বলি, ঘুরি ফিরি, এরকম করতে করতে প্রায় 15-20 দিনের মতো আমার সঙ্গে উনি কাজ করে। ওই সময় মোবাইল ফোন নাই যে গ্রামে ফোন দিয়ে বলবো যে উনি আমার কাছে চলে আসছে, ওইরকম মোবাইলের কোনো ব্যবস্থা নেই, যার জন্য আমি গ্রামের কাউরে জানাইতে পারিনি। পরে ওনার সঙ্গে কাজ করতেছি, একই গার্মেন্টসে কাজ করি যেহেতু, দুজনের কথাবার্তা হচ্ছে, দেখাশোনা হচ্ছে, জানাশোনা হচ্ছে। এই করতে করতে তখন হলো কি, যে আপনার এইভাবে প্রায় উনি মাসখানিকের মতো আমার সঙ্গে থাকে, এবং সত্যি কথা বলতে কি ভাই, এই মাসখানিকের ভিতরে মোটামুটি ওনার সঙ্গে আমার একটা মনের লেনা দেনার সম্পর্ক হয়ে যায়। মাসখানিকের মধ্যে ওনাকে নিয়ে আমি আপনার এদিক সেদিক যাইতাম,
অনেক সময় দেখা যায় গার্মেন্টস ছুটি থাকলে শুক্রবারে ছুটি থাকতো, ছুটির দিন ওনা নিয়ে ঘুরতে যাইতাম। তো উনি আবার দেখতে শুনতে খুবই সুন্দরী ছিল, তো যার জন্য ধরেন ওনার সঙ্গে বাইরে গেলে খুব ভালো লাগতো। মানে শত হলেও তো আমি যুবক বয়সী একটা ছেলে, এইভাবে ওনার সঙ্গে বাইরে যাইতাম, ঘুরতাম ফিরতাম। এমন করতে করতে দুজনের মাঝেই এক ধরনের একটা সম্পর্ক শুরু হয়ে যায়। এটা প্রেম ভালোবাসা বলতে পারেন বা আপনি যাই বলেন, এরকম একটা সম্পর্ক হয়ে যায়। এবং সম্পর্কের পর থেকে উনি আমাকে বলতেছে যে উনি আমাকে বিয়ে করবে। আমিও চিন্তা করছি যেহেতু ওনার সঙ্গে আমার এত কিছু হয়ে গেছে, এত মনে লেনাদেনা হয়ে গেছে, এটা কিন্তু বেশি দিন না। ধরেন উনি এই গ্রাম থেকে আসার পরে প্রায় 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু আমাদের ঘটনাটা এরকম হয়ে গেছে। এবং 1-2 মাস পরেই তখন আমি ওনাকে বিয়ে করে ফেলি। তো বিয়ে করার পরে আমরা দুজনে এবার গার্মেন্টসে চাকরি করি। আমি তখন আপনার অপারেটর, উনি তখন হেল্পার। ভালো টাকায় বেতন পাইতেছে এবং দুজনে বেশ ভালোভাবেই তখন জীবনযাপন করতেছি। এইভাবে সময়গুলো অতিবাহিত হইতে হইতে আমি একটা পর্যায়ে বাড়িতে গেলাম ছুটিতে যখন বাড়িতে গেলাম রে ভাই, বাড়িতে যাওয়ার পরেই দেখা গেল যে আমাদের বাড়ির মধ্যে তখন একরকম কলহর শুরু হয়েছে। আমার আব্বা আমারে গালাগালি করে, ভাই বোন আমারে খারাপ ব্যবহার করতেছে, আমি কেন ওই নার্গিসকে নিয়ে পালাইছি। এবং ওই মহিলা যে আমার কাছে গেছে, তার জামাই নাকি তারে মারে নাই, তার জামাই নাকি তার গায়ে কোনো হাতও তোলে নাই, তারে কোনো কিছুই করে নাই। এবং সে নাকি যাওয়ার সময় জামাইয়ের কাছে চিঠি লিখে গেছে, ওর বিছনার নিচে বলে চিঠি লিখে গেছে, সেখানে নাকি বলে গেছে সে আমারে পছন্দ করে এবং সে আমার কাছে চলে গেছে। এটা নাকি তার জামাইরে বলে গেছে। এটা আমার আব্বা আমারে বলছে। তখন কিন্তু ও শহরে, আমি তখন গ্রামে। এটা শোনার পরে আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো। আয় হায়, এই ধরনের কোনো ঘটনা তো ওনার সঙ্গে আমার ঘটে নাই। উনি আমার সঙ্গে কেন যাবে? এবং আমি তো ওনাকে আমার সঙ্গে যেতে বলি নাই। আর আমার সঙ্গে তো ওনার কোনো প্রেম ভালোবাসা ছিলই না। তো এবার আমার মনটা খুব খারাপ হয়ে গেল। এভাবে এর পরের দিনে আমি তখন কী করলাম, বাজারের দিকে গেছি। এবং বাজারের দিকে যাওয়ার পরে অপ্রত্যাশিতভাবে আমার তখন ওই হান্নান কাকার সাথে বাজারে দেখা হয়ে গেল। যখন বাজারে দেখা হয়ে গেল, আমি তখন ভাই প্রচুর লজ্জা পাইছি। ওনার সামনে যাওয়ার পরে আমার কাছে মনে হয় যে লজ্জা আমার মাথাটা নিচু হয়ে গেছে। আমি নিচের দিকে তাকিয়ে আছি। উনি আমার বলে, কিরে শাহিন, ভালো আছিস? আমি বলি, হ্যাঁ কাকা ভালো আছি। বলে, আমারে কাকা বলতেছিস কেন? তোর বাপে আমারে ভাই ডাকে, তুইও আমারে ভাই ডাক। তা তোর ভাবি কেমন আছে? পরে আমি বললাম যে কাকা আমার ভাবি মানি। পরে বলতেছে, তোর ভাবি না? তোর ভাবি তোর সাথে পালাই গেল না? আমি বললাম, এটা আপনি ভুল শুনছেন। আপনার বউ আমার সঙ্গে পালাইয়া যায় না, আপনার বউ নিজে আমার কাছে কাজের সন্ধানে গেছে, আমি ওরা কাজ দিছি। তা এখানে তো ধরেন যেহেতু বাজার, আশেপাশে অনেকগুলো মানুষ হাঁটাচলা করতেছে, সবাই তখন এই কথাগুলো খেয়াল করতেছে যে আমরা দুজনে কথা বলতেছি। তো আবার গ্রামের মানুষ তো কথাবার্তা কান পেতে শুনতেছে। এই অবস্থার মধ্যে উনি আর কথা বাড়াইলেন, উনার মতো চলে গেছে। এবং এরপরের দিন সকালবেলায় আমি তখন আমার ইয়েতে চলে আসছি, আবারও চট্টগ্রামে চলে আসছি, আমি আমার কাজে চলে আসছি। এবার চট্টগ্রামে আসার পরেই তখন এই নার্গিসের সঙ্গে আমার খুব ঝগড়া লাগছে যে তুমি কেন গ্রামে মিথ্যা বইলে আসছো, তুমি কেন সবার কাছে বলছো যে আমি তোমাকে পালাই নিয়ে আসছি, আমি তোমাকে ভাইগে নিয়ে আসছি, কই আমি তো তোমার সাথে আমার কোনো প্রেম ভালোবাসা ছিল না। ও আমাকে বলো আমি এরকম কোনো চিঠি লিখি না, এটা মিথ্যা কথা। আমি বললাম, আমার আব্বা আম্মা বললো তুমি চিঠি লিখছো, এবং হান্নান কাকা বললো, গ্রামের সবাই বললো, তুমি বলতেছো তুমি চিঠি লেখো নাই। ও বলে না, আমি এরকম কোনো চিঠিই লিখি নাই, এটা পুরোই মিথ্যা কথা, একটা গুবজ। তাই হচ্ছে, ঠিক আছে, যদি গুবজে হয়ে থাকে তাহলে আর কি, সমস্যা নেই। এবার হলো কি যে ওর সঙ্গে আমি তখন থাকতেছি। এইভাবে প্রায় সপ্তাহখানিক পরেই একদিন হান্নান কাকা কেমনে জানি আমাদের অফিসে চলে আসছে, গার্মেন্টসে আসছে। এবং আসার পরে আমার ওনার বউ যেমনি ডাকাইছে, এমনি উনি আমাকে ডাকাইছে। ঢাকানোর পরে ওনার দেখে তো আমি অবাক। উনি আমার দিকে তাকায় ওই সময় ওই জায়গার ভিতরে একদম কান্না করে দিছে। পরে কান্না করে দেওয়ার পর আমি একটু অবাক হয়ে গেলাম যে মানুষটার সঙ্গে অনেকদিন ধরে তো ভালো সম্পর্ক, কান্না করতেছে। কাকা কান্না করতেছেন কেন, কী হয়েছে? পরে বলতেছে, তোর চাচি কই? আমি বললাম, আছে তো, গার্মেন্টসে কাজ করতেছে। বলো তোর চাচিরে একটু ডাক দে, আমি একটু তোর চাচিরে দেখবো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ডাইকে আনি। পরে গার্মেন্টসে গেছে, যাওয়ারে বললাম যে এমন এমন ঘটনা, হান্নান কাকা আসছে তোমার দেখার জন্য, তুমি চলো। ও আমারে বলতেছে, তুই কি মানুষ না অমানুষ? এমনি বলে, তুই কি মানুষ না অমানুষ? আমি বললাম, কেন? পরে বলতেছে যে তোর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, আমি তো ওই বেটারে ডিভোর্স দিয়ে দিছি, এখন তুই আমার স্বামী হয়ে কি করে আমার ডিভোর্সে স্বামীর কাছে আমাকে নিয়ে যাবি? তো সেখানে আরেকটা মেয়ে ছিল আমাদের সঙ্গে গার্মেন্টসে চাকরি করতো। ওই মেয়েটা কথাটা শুনে আমারে বলতেছে যে শাহিন ভাই, ভাবি তো ঠিকই বলছে, আপনি কি পাগল হইছেন? উনি তো ওনার আগের স্বামীকে ছেড়েই দিছে, এবং যে স্বামীকে ছেড়ে দিছে আপনি আবার সেই স্বামীর সামনে ওনাকে কেন নিয়ে যাচ্ছেন? পর আমি চিন্তা করলাম যে হায় হায়, কথা তো ঠিকই আছে, আমি তোর ওইখানে তাহলে না, ওটা ঠিক হবে না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এখন কি করবো? বলে তুমি ওই ব্যাটারে গিয়া চলে যেতে বলো। তো তখন আমি নিচে আসছি, হান্নান কাকারে বললাম যে কাকা, ওই তো আপনার সঙ্গে দেখা করবে না, আপনি চলে যান। পরে আমারে বলে যে একটা কথা শুনলাম, এটা কি সত্যি? আমি বললাম, কি কথা? তুই নাকি ওরে বিয়ে করছস? এমনি জিজ্ঞেস করছে। পরে আমি বললাম যে কাকা, অনেক দিন ধরেই তো দুজনে আপনার চট্টগ্রামে চাকরি বাকরি করি, এক গার্মেন্টসে কাজ করি, বাসায় যাই আসি, তো সেখানে আসলে দুজনেরই একটা মনের লেনাদেনা হয়ে যায়, সেই জায়গা থেকে আমরা আসলে বিয়ে করে ফেলি।
উনি আমাকে বলতেছে, কাজটা কি তুই ভালো করলি, কাজটা কি তুই ভালো করলি? আমি বললাম যে দেখেন, যেটা হবার সেটা তো হয়েই গেছে, এখন আর এই সমস্ত কথা বলে তো কোনো লাভ নাই, আপনি আপনার চিন্তা করেন বা এসব বাদ দেন। পরে আমারে বলতেছে, শাহিন, বাদ দিব বললেই কি বাদ দেওয়া যায়? বাদ দিব বললে তো আর বাদ দেওয়া যায় না। আমি তো ওরে পছন্দ করছি এবং ওরে বিয়ে করছো, তো আমার বিবাহিতা বউ বহু বৎসর আমার সাথে সংসার করেছে, আল্লাহ হয়তো আমার সন্তানাদি দেয় নাই, তো তোর কাছে অনুরোধ করে বলি, তুই আমার বউটারে আমারে দিয়ে দে। আমি তোর কাছে অনুরোধ করে বলতেছি, আমার বউটারে আমারে দিয়ে দে, আমি আমার বউটারে সঙ্গে করে নিয়ে যাব। আমি বললাম যে দেখেন, এটা তো কোনোদিনও সম্ভব নয়, যেহেতু আমাকে বিয়ে করছে, ও আমার বউ, আমরা একসঙ্গে এত বছর ধরে সংসার করতেছি, এখন আপনি বললেই তো আমি আপনাকে দিয়ে দিতে পারি না। এই শুরু হলো ঝামেলা। এই হানান কাকা তখনই গেটের সামনে দাঁড়ায় থাকে। তো ও তখন কি করে, গেটের পিছনের গেট দিয়া খুব কষ্ট করে ও বেরিয়ে তারপরে বাসায় যায়, আবার পিছনের গেট দিয়া গার্মেন্টসে ঢুকে এই সামনের গেটে উনি দাঁড়ায় থাকে। আমার দেখলে জড়ায় ধরে যে, শাহিন রে, তোর চাচি কই? আমি বললাম যে উনি তো এখানে নাই, উনি চলে গেছে, উনি এই গার্মেন্টসে চাকরি করে না, আপনি যে ওনার খুঁজতে আসছেন এই জন্য উনি গার্মেন্টস থেকে চলে গেছে, উনি এখন এখানে নাই। এভাবে প্রায় সপ্তাহখানিকের মতো উনি এই গার্মেন্টসে পড়ে আছে এবং সপ্তাহখানিক পরে থেকে টেকে উনি তখন আবারও চলে গেছে। প্রায় 1 সপ্তাহের মতো ছিল, 7 দিনের মতো ছিল। তো চলে গেল। চলে যাওয়ার পরে আমি আর নার্গিস আবারও আগের মতো সংসার করতেছি। তারই প্রায় 15 দিন পরে আমি আবারও গ্রামে গেছিলাম। 15 দিন পরে গ্রামে যাওয়ার পরে এবার দেখতেছি এক অন্যরকম ঘটনা। ঘটনা কি ভাই, আমাদের গ্রাম থেকে প্রায় খানিকটা দূরে, মানে আমাদের গ্রাম থেকে প্রায় আপনার খানিকটা দূরে একটা হিন্দু মন্দির আছে, অনেক বড় একটা হিন্দু মন্দির। তো এই মন্দিরটা অনেক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মন্দিরে এখন কোনো মানুষজন যায় না। এ আগে মন্দির ছিল, ওখানে হিন্দু পাড়া ছিল। এই হিন্দু মানুষগুলো তারা সবাই ভারতে চলে যায় এবং ওই মন্দিরটা তখন খালিই পড়ে আছে। তো দেখতাম কি, ওই মন্দিরের সামনে আপনার এই হান্নান কাকা নাকি আসর ঘিরে বসে আছে এবং শুনলাম উনি নাকি কবিরাজ হয়ে গেছে। মাত্র কয়েকদিনের ভিতরে ঘটনা। উনি নাকি কি জানি স্বপ্নের মধ্যে পাইছে, পাওয়ার পর উনি কবিরাজ হয়ে গেছে। তো শুনে টুইনে আমি একটু অবাকে হয়ে গেলাম যে কী ব্যাপার, উনি কবিরাজ হয়ে গেল। আমিও দেখতে গেছি, ও কিন্তু চোখ মেলে না। আমি সামনে যায় বলতেছি, হানান কাকা, ও হানান কাকা, কয়েকবার ডাক দিলাম, যেহেতু উনি আমার চিনে সমত চোখ খুলবে আমার এটা বিশ্বাস ছিল, কিন্তু উনি আর চোখও খুলে নাই, আমার দিকে ফিরেও তাকায় নাই। তো আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, ওনার সঙ্গে উনি হঠাৎ করে এমন কি স্বপ্নদৃষ্ট, এমন কি স্বপ্নের মধ্যে পাইলো, যেটা পাওয়ার পরে উনি একেবারে ধ্যানমগ্ন হয়ে গেছে। উনি আর কারোর সঙ্গে কথা বলে না, এখানের মধ্যে বসে থাকে, মানুষজন আসে, মানুষজনকে সেবা দান করতেছে, বিভিন্ন ধরনের রোগের সমস্যার সমাধান করতেছে। মানে এক কথায় বলতে গেলে উনি ওখানে তান্ত্রিকই করতেছে, উনি কবিরাজ হয়ে গেছে। আমি তখনও বুঝতে পারতেছিলাম না যে উনি কী করে ওখানে বসে বসে, এই কবিরাজি কী, এটা কিসের কবিরাজি আমি বুঝি না। তবে ভাই প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর মানুষ আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। বিশেষ করে যাদের গর্ভের সন্তান হয় না, এদের মূলত সন্তান হচ্ছে এবং এরকম কথাই আমি শুনতেছিলাম। এইভাবে প্রায় দীর্ঘদিন কেটে গেল এবং আমি পুনরায় আবারও চলে আসলাম গার্মেন্টসে। এবং গার্মেন্টসে আসার পরে আমাদের গ্রামে গার্মেন্টসে আরেকটা মেয়ে কাজ করতো, হামিদা ছিল মেয়েটার নাম, বাড়ি ছিল নোয়াখালী। তো ওই মেয়েটার বিয়ে হয়েছে, বহু বছর হয়েছে, মেয়েটার কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো ওই মেয়েটার আমি একদিন বললাম যে এমন এমন ঘটনা, আমাদের গ্রামে কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে গেলে বাচ্চা হয়। ওই মেয়েটারে বলতেছিলাম। বলার পরে ওই মেয়েটা তখন করলো কি, ওই হান্নান কবিরাজের কাছে গেছে এবং কবিরাজের কাছে যাওয়ার পরে আল্লাহর কি হুকুম, 3 মাসের ভিতরে তার সুখবর আসলো, তার পেটে নাকি বাচ্চা আসছে। ওই মেয়ে এবং তার হাজব্যান্ড দুজনেই তারা হচ্ছে এই গার্মেন্টসে চাকরি করে। তো যখনই পেটে বাচ্চা আসছে তখনই আমাদের গার্মেন্টসের মধ্যে এই জিনিসটা ফোটাস করে ছড়িয়ে পড়ে, সবাই তখন জেনে যায়। এবং ওইখানে একজন ভালো কবিরাজ আছে, যার কাছে গেলে বান্দাত্তা যারা, যাদের সন্তান হয় না, ওখানে গেলে সন্তান হয়। এবার দেখা গেল একে একে অনেক মেয়েরাই সে কবিরাজের কাছে যেতে শুরু করছে। এভাবে প্রায় বৎসর 1.5 মতো কেটে গেছে এবং 1-1.5 বছর পরে এবার একদিন নার্গিস আমারে বলতেছে যে দেখো, আমাদের তো বিয়ে করছে আজকে বহু বছর হয়েছে, আমার তো কোনো সন্তানাদি হয় না, এখন আমরা তো অনেক হুজুর কবিরাজের কাছে গেলাম, কোনো হুজুর কবিরাজে তো ভালো কোনো সমাধান দিতে পারে না, কোনো সন্তান হয় না, তো এখন কি আমি ওই হান্নান কবিরাজের কাছে যাব? আমি বললাম, তুমি এই কথা কেমনে বলতেছো যে তুমি হান্নান কবিরাজের কাছে যাইবা? উনি না তোমার স্বামী, তুমি না ওনাকে ছেড়ে দিয়ে চলে আসছো? ওই সময়তে কিন্তু হান্নানের অবস্থা ভীষণ ভালো হয়ে গেছে। হান্নান কাকার অবস্থা অনেক ভালো, উনি জায়গায় সম্পত্তি কিনেছে, ওনার একটা আসর বানিয়েছে এবং প্রচুর টাকা পয়সা মানুষকে দান সরকার করতেছে। মানে এক কথায় বলতে গেলে উনি এখন কোটিপতি, কোটি টাকার মালিক। তো কোনো বিয়ে শাদী করে নাই, তখন এইভাবেই আছে। পরে আমি ওরে যতই মানা করলাম যে না তুমি যাও না, দরকার নাই, এরপরেও আমার কথাকে ওভারটেক করে ও তখন করলো কি, ওইখানে গেছে গার্মেন্টসের একটা মেয়ে নিয়ে, ও একদিন ওখানে গেছে। তো যাওয়ার পরে সকালে গেছে, যাই বলে কি আমি ওষুধ আনছি, আমি ওষুধ খাবো, এটা বলে ওষুধ খাইছে। তো ওষুধ খাওয়ার পরে যেটা হইলো, এইভাবে কয়েকটা দিন কেটে গেল। কয়েকটা দিন বলতে আপনার কি, মানে 7-15 দিন কেটে গেল এবং 7-15 দিন পরে দেখতাম কি ভাই, ও শুধু শুধু আমার সাথে ঝগড়া লেগে যাইতেছে।
এবার এই সপ্তাহ 15 দিন পরেও আবার কিন্তু গেছে, মানে 15 দিন পর পর যাইতো, ওই হান্নান কাকার কাছে যাইতো, ওনার থেকে ওষুধ আনতো, খাইতো। এবং ইদানিং দেখতেছি কি ও আমার সঙ্গে বিনা কারণে ঝগড়া লেগে যায়। ধরেন কোনো কথা নাই, বার্তা নাই, সামান্য একটা বিষয়, ছোট্ট একটা বিষয়, এই বিষয়টা নিয়ে ও কথা কাটাকাটি করে এবং কথা কাটাকাটি করে এক পর্যায়ে খুবই খারাপ ব্যবহার করে আমার সঙ্গে, মানে মুহূর্তের মধ্যে ও পাল্টায়া যায়। তো তখন আমি মনে করলাম যে সম্ভবত ওর এই হান্নান কাকা মনে হয় কোনো তাবিজ টাবিজ করছে বা কোনো কিছু মনে হয় করে ফেলছে, এই জন্যই মনে হয় এরকমটা করতেছে। তো ওর সঙ্গে যে মেয়েটা গেছে, আমি ওই মেয়েটার সঙ্গে কথা বলি, মেয়েটার সঙ্গে কথা বলার পরে আমি এটারে বলতেছি, তুই তো ওর সঙ্গে গেছিলি কবিরাজের কাছে, এখন কবিরাজ করে এমন কিছু করছিল যেটা করার কারণে এখন আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে। তো ওই মেয়েটা তখন আমার বলতেছে যে আইরে শাহিন ভাই, আপনি এখনও নার্গিসরে চিনতে পারেন নাই। নার্গিস এখন তার আগের জামাইয়ের কাছে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে, ও এখন ওর আগের জামাইয়ের কাছে চলে যাবে। ওর আগের জামাই ওরা পাত্তা দেয় নাই, দাম দেয় নাই, এখনও আগের জামাইয়ের কাছে যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। আমি বললাম কি বলো, সত্যি? বলে হ্যাঁ সত্যি, ও আমার গাড়িতে যাওয়ার সময় সব বলছে। এবং ও বলতেছে যে কোনো সময় যেভাবে পারে ওর আগের জামাইয়ের যদি পটাইতে পারে ওর আগের জামাইয়ের কাছে চলে যাবে, কারণ ওর আগের জামাইয়ের এখন অনেক টাকা, অনেক গাড়ি বাড়ি, অনেক বিশাল আর্থিক অবস্থা ভালো। তো এখন আপনার তো আর এরকম টাকা পয়সা নাই বা এরকম অবস্থা তো আপনার নাই, যার কারণে সে চাচ্ছে কি যে তার আগের স্বামীর কাছে চলে যাবে এবং আগের স্বামীর সঙ্গে থাকবে। পরে আমি বললাম যে দেখো, এটা তুমি কেমন কথা বলতেছো, আমার তো শুনে খুব কষ্টই লাগতেছে না, এত বছর ধরে যার সঙ্গে সংসার করি, যে আমার ঘরের বউ, সে যদি আবারও তার পুরনো স্বামীর কাছে চলে যেতে চায়, এমন খবর শুনলে কোন পুরুষেরই বা মাথা ঠিক থাকে। তারপরও আমি কথা বাড়াইলাম না, না বাড়ায় তার সঙ্গে থাকার জন্য চেষ্টা করতেছে। একটা মানুষ ছেড়ে যাওয়ার জন্য যা করা দরকার তাই করতেছে, দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, মানে ও কোনো কিছু আর বাকি রাখতেছে না, প্রতিনিয়ত আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, দুর্ব্যবহার করতেছে, কথা কাটাকাটি করতেছে, এক অন্যরকম অবস্থা। ওর যতই বুঝাই যে দেখো এটা করো না, ভালো হয়ে যাও, ও আমার সঙ্গে আরও খারাপ ব্যবহার করে, আরও দুর্ব্যবহার করে। দিনে দিনেও ও এমন এক পর্যায়ে চলে গেছে যে আমি আর ওকে ঠিক রাখতে পারতেছি না। এবং একদিন কথা নাই, বার্তা নাই, কোনো কিছু নাই, ও হঠাৎ করে আমার সাথে রাগারাগি করে এখান থেকে চলে গেছে, এই জায়গা থেকেও চলে গেছে। তো চলে যাওয়ার পর আমি ভাবছিলাম ও মনে হয় ওর বাপের বাড়িতে গেছে। 2 দিন ওর কোনো খবর নেই, ও আসে নাই। 2 দিন পর ওর বাপের বাড়িতে আমি গেলাম, যাওয়ার পরে সেখানে গিয়ে জানতে পারলাম যে ও ওই বাড়িতে আসে নাই। ওই বাড়িতে না আসার পরে ওই বাড়ি থেকে আমি তখন আমাদের বাড়িতে গেছি, আমাদের যে বাড়ি আছে আমাদের বাড়িতে। এবার আমাদের বাড়িতে যাওয়ার পরে শুনতেছি কি আমাদের বাড়ির মধ্যে আমার বোন, একবার ছোট যে বোন আছে, ওই আমারে বলতেছে যে নার্গিস নাকি এই দরবারে আবার চলে আসছে, মানে হান্নানের যে দরবার আছে ওই দরবারে চলে আসছে, ওই দরবারে আছে। শুনে তো আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে যাওয়ার পরে আমি সেখানে গেলাম, যাওয়ার পর দেখলাম ও মহিলাদেরকে লাইন করাইতে আছে, যে মহিলারা আছে, অনেক মহিলারা রুগী আছে না, ওইগুলার লাইন করাইতে, সিরিয়াল মেনটেন করাইতে আছে। ওইখানে গিয়ে তো দাঁড়ায় আছে। পরে আমি ওরা ডাক দিলাম যে নার্গিস এদিকে আসো, আরে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে ও আসে না। তাই আমি বললাম কী ব্যাপার নার্গিস এদিকে আসো। তো একটা কথা কি এখানে ভাই আমি বলতে ভুলে গেছি, আমি ওরা সবসময় বলতাম যদি আল্লাহ আমাদেরকে একটা ছেলে দেয়, আমি আমার ছেলেটার কোরআনে হাফেজ বানাবো, আমার ছেলেটার আমি কোরআনে হাফেজ বানাবো এবং বড় অলিয়া আল্লাহ বানাবো, মানে দরবেশ বানাবো, এগুলো বলতাম। যেহেতু সন্তানাদি হয় না, সন্তান যেহেতু হয় না, সবসময় এটা বলতাম যদি আল্লাহ সন্তান দেয়। তো এটা আমি সবসময় বলতাম, নিয়ত করতাম। আমি ধরেন আপনার বিভিন্ন ধরনের মাজারে যাইতাম বা মসজিদে যাইতাম, এটা নিয়ত করে টাকা ঢুকা দিতাম এবং আল্লাহর কাছে নফল নামাজ পড়ে আমি কান্নাকাটি করে একটা ছেলে চাইতাম যে ও যদি একটা ছেলে দেয় আমি ওটার কোরআনে হাফেজ বানাবো, এগুলো আমি সবসময় বলতাম। তো যার কারণে ওই নিয়ে দাঁড়ায় আসে, তাই ডাক দিছে পরে আসছে। আমি বললাম যে এখানে কি করো, বলে এই দরবারে চাকরি নিছি, এমনি বলে। আমি বললাম দরবারে চাকরি নিছো? বলে হ্যাঁ চাকরি নিছি, আমি তোর সঙ্গে আর থাকবো না। এরকম করে তোর সঙ্গে আর থাকবো না, তুই একটা বিয়ে শাদী করে সংসার কর, আমার আশা ছেড়ে দে। পরে আমি বললাম যে আজকে এই জায়গায় আসার পরে তুমি আর আমার সংসার করবা না, আমার সঙ্গে থাকবা না, বিষয়টা কেমন হয়ে গেল না? ও আমার বলে কেমন হওয়ার কি আছে, আমি আর তোর সঙ্গে থাকবো না, তোর সঙ্গে বহু বছর ছিলাম, আমি আর তোর সঙ্গে থাকবো না, আমি এখানে থাকবো। আমি বললাম এখানে থাইকা না থাইকা বলো যে তুমি তোমার আগের স্বামীর সঙ্গে থাকবা। ও বলে না, আমি আমার আগের স্বামীর সঙ্গে কেন থাকবো, আমি এখানে চাকরি করতেছি, আমি চাকরি করব। ওই দরবারে যিনি পীর সাহেব আছে, আমি পীরের চাকরি করি, উনি আরও মেয়েরা আছে, এরকমের চাকরি করে আমার মাস শেষে বেতন দিবে, আমি এখানে চাকরি করব। পরে আমি বললাম যে দেখো যা হবার তা হয়েছে, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হয়ই, এটা কোনো বিষয় না, তুমি চলো আমার সঙ্গে, চলো বাড়িতে যাবো, আমি চট্টগ্রামে চলে যাই। ওই আমার বলতেছে আমি যাবো না, আমি তোর সঙ্গে যাবো না বলছি, যাবোই না, তুই আমাকে নিতে পারবি না। ঠিকই ভাই, ওরা আমার সঙ্গে আসলো না এবং ও আমার সঙ্গে না আসার পরে এবার আমি একাই চলে গেছি চট্টগ্রামে। তো ওই সময় আমার মোবাইল ফোন বের হয়েছে, বাটনওয়ালা ফোনগুলো তখন বের হয়েছিল। তা আমি আবার বাড়িতে একটা ফোন কিনে দিছি, তখন সিটি সেলে ফোনগুলো আপনারা হয়তো অনেকেই চেনেন, সিটি সেলে মোবাইলগুলো বেরোয়ছিল, মানে 2টা সিম, মানে মোবাইলের সঙ্গে সিম ছিল, এক্সট্রা কোনো সিম নাই, ওই মোবাইলের সঙ্গে অ্যাডজাস্ট করা সিম। তো এই সিম দিয়ে তখন আমি বাড়িতে কথা বলি, কথা বলার সময় আমার বোন আমারে জানায় কি যে নার্গিস নাকি হান্নানের সঙ্গে একই সঙ্গে থাকতেছে
একই সংসার করতেছে, মানে দুজনে একই হয়ে গেছে, মানে ওরা আবারও এক হয়ে গেছে আমারে বলে। তো শুই না ভাই তখন মনটা এত খারাপ হইলো যে ওর জন্য আমি এত কিছু করলাম, ও আজকে আমার সঙ্গে এরকম বেইমানিটা করলো, পুনরায় আবারও হান্নানের কাছে চলে গেল, হান্নানের সংসারই করবে, তাহলে আমার সাথে বেইমানিটাও কেন করলো। এইরকম করে আবার হান্নানের সংসার করে, হান্নানের সঙ্গে থাকে, রান্না বান্না করে, এগুলো করে। তো একদিন হলো কি আমি আবারও বাড়িতে গেছি, বাড়িতে যে হান্নানের যে দরবার আছে দরবারে গেলাম, দরবারে যাওয়ার পরে দেখি যে ও আগের মতো নাই, এখনও অনেক পাওয়ারফুল, ওর শরীরে স্বর্ণ গয়না, গলার মধ্যে গয়না, হাতের মধ্যে স্বর্ণ, মানে এক অন্যরকম অবস্থা। তো কী রে ভাই এত গয়নাগাটি ও কই পাইছে? অবশ্যই এগুলো হান্নান ওরে কিনে দিছে, তো এত গয়নাগাটি ওর পাওয়ার কথা না। আমি আর কোনো কিছু বললাম না। এভাবে প্রায় আপনার 3 মাসের মতো কেটে গেল। ও যেহেতু চলে গেছে, আমার তো ভাই কলিজাটা পুরো ছিঁড়ে গেছে, অনেক কষ্ট পাইছি যা বলার মতো না। তাই 3 মাস পরে হঠাৎ করে ওর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে নার্গিসকে আর খুঁজে পাওয়া যাইতেছে না। 3 মাস পরে যখন খুঁজে পাওয়া যাইতেছে না, তো অবাক হয়ে গেলাম, হঠাৎ করে ওরে কেউ পাইতেছে না। আমার বোনেরা বলতেছে ওনাকে দরবারে নেই, আমি ভাবছি হয়তো দরবার থেকেও পালাই গেছে বা অন্য কোথাও চলে গেছে। পরে আমি আবার ওই হান্নানের দরবারে আসি। হান্নানের দরবারে আসার পরে এবার উনি তখন অনেক বড় কবিরাজ, মানে এত বড় কবিরাজ যা বলার মতো না ভাই, মানে ইন্ডিয়া থেকে পর্যন্ত ওনার কাছে রুগী আসতো চিকিৎসার জন্য। এরকম ওনার চিকিৎসা খুবই ওস্তাদি, জিনে ধরলে একমাত্র চিকিৎসা উনি চিকিৎসা করলে জিনে ধরার সমস্যার সমাধান হবেই হবে। এবার কি হইলো, আমি তখন বললাম যে মানে এবার বাড়িতে আসছে, এসে দেখি যে ওনার দরবারে উনি নাই। পরে আমি হান্নান কাকার সঙ্গে, উনি তো আমার সঙ্গে কথা বলে না, দেখা হলেও কথা বলে না। পরে আমি আস্তে আস্তে ওনার দরবারে যাইতাম, ওনার সঙ্গে বসতাম, বসে কথাবার্তা বলতাম যে কাকা কী হয়েছে, মানে এমনি এমনি জিজ্ঞাইতাম যে নার্গিস কই, আমার কোনো কিছু বলে না। এই দরবারে থাকতেছে, চলাফেরা করতেছে, মানে ওনার দরবারে আমি আসি, কিন্তু উনি আমার নার্গিসের বিষয়ে কোনো কিছুই বলে না। তো আমার কথা হচ্ছে যে নার্গিস কই গেল, নার্গিস কোথায় আছে, এটা ওনার মুখ থেকে আমাকে বের করতে হবে। আমি নার্গিসের বাড়িতেও গেছিলাম, বাড়িতে যাই জিজ্ঞেস করছি যে নার্গিস আছে কিনা, এবং নার্গিসের বাবা মা বললো যে ওই আর কোনোদিন ওদের বাড়িতে যায়নি, ওই দরবারেই থাকতো। দরবারের যে অন্য অন্য মহিলাগুলো আছে বা অন্য পুরুষগুলো আছে, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা নার্গিস হঠাৎ করে কোথায় চলে গেল, নার্গিসকে হঠাৎ দেখতে পাইতেছি না, নার্গিস নাই, হঠাৎ করে কই চলে গেছে। দরবারে থাকা অন্য মানুষগুলো আমাকে একই কথা বলে যে এটা পীর সাহেব বলতে পারে। পীর সাহেব অনেকদিন ধরে ওকে বলতেছিল, ওরে দেখলেই বলতো দূর হ শয়তান, ওরে দেখলেই বলতো দূর হ শয়তান, এগুলো বলতো, বলার পরেও পীর সাহেবের যে জড়াই ধরতো, পীর সাহেবের পায়ে ধরতো, এগুলো করতে, এবং এগুলো করার কারণেই শেষ পর্যন্ত সম্ভবত পীর সাহেব ওরে কোনো কিছু করে ফেলছে। মানে অনেক মহিলারা বলে ওরে নাকি কুকুর বানায় ফেলছে, মানে বলতেছে যে ওকে কুকুর বানাই দিছে বা ওরে সাপ বানাই দিছে, এগুলো বলতেছে। তো আমি তখন চিন্তা করি যে হান্নান কাকা এমন কি বড় কবিরাজ হয়ে গেল যে একটা মানুষকে উনি কুকুর বানাই ফেলতে পারে বা সাপ বানাই ফেলতে পারে। তো মানুষের মুখে শুনেছিলাম ওনার সঙ্গে অনেকগুলো জিন আছে এবং উনি ওই জিন দ্বারাই কবিরাজি করে। তো এরপরে আমি ওনার কাছে আবার যাইতাম যে কাকা নার্গিস কই বলেন না, নার্গিস কই বলেন না, বারবার 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 যাওয়ার পরে অনেক দিন ধরে, আমি তখন গ্রামে থাকি, আমি শহরে চাকরিটা ছেড়ে দিই, নার্গিস যেহেতু নাই, নার্গিসকে পাওয়া যায় না, মানে আমার বিশ্বাস ছিল কি আমি নার্গিসকে কোথাও পাবো এবং ওকে যদি আমি পাই তাহলে পুনরায় ওর সাথে আমি আবারও সংসার করব। সত্যি কথা বলতে এইটা আমি নার্গিসকে ভুলতে পারতেছিলাম না। তো ওনার দোকানে, ওনার এই দরবারে অনেক দিন থাকার পরে একদিন সন্ধ্যার সময় উনি আমাকে বলে, আমারে বলে যে তোর কি নার্গিসটা খুব দরকার, এমনি বলে। আমি বললাম যে কাকা দরকার বলতে একটা মানুষ কি হইলো হঠাৎ করে তারে খুঁজে পাওয়া যায় না, সে নাই, কই আছে এটা আমি জানতে চাইতে পারি না। পরে পারিস, তাকে জানার খুব ইচ্ছা। আমি বললাম যে বলেন। বলে আমি নার্গিসকে জীবিত কবর দিয়ে দিছি। আমি বললাম নার্গিসকে জীবিত কবর দিয়েছেন, এটা কি বলতেছেন? বলে হ্যাঁ, ওরে জীবিত কবর দিছি, ওরে জীবিত কবর দিয়ে আমি ওর পাপ মোচন করছি। পরে আমি বললাম এটা আপনি কি বলেন, জীবিত কবর দিয়েছেন, ওর পাপ মোচন করছেন? আমি তো বুঝলাম না। তখন ভাই আপনার মাগরিবের পরে, মানে মাগরিবের আজানের পরে ওনার বৈঠকখানায় বসে আমার সাথে কথা বলতেছি। ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা নিয়ে আমার বলো আয় আমার সঙ্গে আয়। সঙ্গে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওনার দরবারের পিছনে একটা খাল আছে, খাল পাড়ের মধ্যে একটা নতুন কবর, একেবারে পুরোপুরি নতুন একটা কবর। এই খাল পাড়টা একটু অলৌকিক জায়গা, মানে একটু ভয়ানক জায়গা। গ্রামের কিছু জায়গা থাকে না যেগুলোতে গেলেই দিনের বেলা গেলেও শরীর চমচম করে, এই টাইপের একটা জায়গা। ওখানে দিনের বেলাও মানুষজন যায় না। হান্নান কাকা আমারে বলতেছে যে এই জায়গার মধ্যে নাকি উনি নার্গিসকে দাফন করছে। আমারে বলে এটা নার্গিসের কবর, এখানে আমি নার্গিসকে দাফন করছি এবং জীবিত কবর দিয়ে দিছি। আমি বললাম এটা আপনি কি বলেন? বলে হ্যাঁ, আমি তার জীবিত কবর দিয়ে দিছি। তো এই যে শোনার পরে আমি আসলে ভাই মানুষ কতটুকু ভালো বা আমি জানি না, উনি এটা যখন বলছে আমার ভিতর তখন এই নার্গিসের জন্য আরও মায়া বেড়ে গেছে। উনি নার্গিসকে জীবিত কবর দিয়ে দিল, এটা উনি কী করলো? উনি আমার এই ঘটনাটা যেদিন জানাইলো, আমি বললাম এটা কি আর কেউ জানে? বলে না, এই প্রথম তোরে জানাইলাম। রাতের বেলা আমি ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেছি যে উনি নার্গিসকে জীবিত কবর দিয়ে দিল
এবং ওনার প্রতি আমার আগেরই একটা রাগ ক্ষোভ ছিল যে উনি কেন নার্গিসটা কাজ দিল বা নার্গিসটা কেন রাখলো, আবার নার্গিসটা কেন বিয়ে করলো। সেই রাগ ক্ষোভ অভিমান থেকে আমি রাতের মধ্যে সিদ্ধান্ত নিলাম যে আমি এটা থানায় জানাই দিব। আমি এটা থানায় জানাবো যে উনি নার্গিসকে মেরে ফেলছে। যেহেতু নার্গিসের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমার কাবিনের ব্যাপার এখনও আছে, ওই আমাকে ডিভোর্স এরকম কোনো কিছুই দেয় নাই। তো ওই কাবিনের ব্যাপার নিয়ে আমি থানায় যাব, গিয়ে মামলা করে বলবো যে উনি আমার স্ত্রীকে মেরে ফেলছে এবং কোন জায়গায় জীবিত কবর দিছে ওই জায়গাটাও দেখবে, ওনাকে আমি থানায় ধরাই দিব, আমি পুলিশের কাছে ধরাই দিব। এরকম একটা পরিকল্পনা করে পরের দিন সকালবেলা মোটামুটি প্রস্তুতি নিয়ে আমি তখন থানাতে গেলাম। এবং থানাতে যাওয়ার পরে ওসি সাহেবের কাছে আমি তখন ওসি সাহেবকে ডাকার পর আমি ওসি সাহেবকে বললাম যে স্যার এই ঘটনা, আমার স্ত্রীকে একজন দরবেশ, ভুয়া দরবেশ, বন্ড দরবেশ, সে আমার স্ত্রীকে মেরে ফেলছে। শুধু মারেই নাই, আমার স্ত্রীকে সে জীবিত কবর দিয়ে দিছে, মানে জীবিত মাটি চাপা দিয়ে দিছে। এটা বলার পরেই ওসি তো তারাই গেছে, কী বলো এটা? আমি বললাম জি। দরবেশের নাম কি? আমি বললাম যে হান্নান দরবেশ। ওসি বলে এর নাম তো আমরা আগেও শুনছি, ওর নামে তো আগেও অনেকগুলো অভিযোগ আছে। আমি বললাম হ্যাঁ ওইটা করছে। বলে চলো আমার সঙ্গে চলো। এর ভিতরে আমি বলার সঙ্গে সঙ্গে ওসি সাহেব তার ফোর্স নিয়ে, তার গাড়ি নিয়ে তখন এখানে আসছে দরবারের সামনে আসার পরে বলে আগে প্রথমে বলো কবরটা কোথায়। আমি বললাম যে কবরটা ওই জায়গায় বলার পরেই এদিক দিয়ে আসছে, আয়সা ওনাকে ধরার পরে বলতেছে যে হ্যান্ডকাপ পরাই দিছে, বলতেছে যে নার্গিস কোথায়। উনি বলে নার্গিস কোথায় আমি জানি না। পরে ওসি সাহেব আবার ধমক দিয়ে বলতেছে নার্গিস কোথায়। যখন 2বার ধমক দিছে তখন তিনি বলতেছে আমি নার্গিসকে জীবিত কবর দিয়ে দিছি। বলে জীবিত কবর দিয়ে দিছিস? বলে হ্যাঁ। কোথায় কবর দিছিস? পরে বলে এই জায়গায় আসার পরে তখন কি করলো ওসি সাহেব, তখন প্রস্তুতি নিল এবং ডোম আনলো বা অন্য লোকজনকে ডাকাইলো, ডাকে কবর করা শুরু করলো। যেহেতু কবরের ভিতরে ওকে জীবিত কবর দিয়ে দিছে এবং কবর করা শুরু করলো। এবার কবর ঘুরতে একেবারে একটা মানুষকে যেভাবে মাটি দেওয়া যায় ওভাবেই, মানে বাঁশ আছে, বাঁশের উপরে আপনার কলা পাতা আছে, মানে সবই আছে, কলা পাতা বাঁশ সব কিছু সরানোর পরে যেটা হইলো কবরস্থানের ভিতরে কিচ্ছু নাই, একদম ফাঁকা। মানে কবরস্থানের ভিতরটা একেবারে ফাঁকা, ওইখানে কিছুই নাই। তো ওসি তখন জিজ্ঞেস করলো যে, মানে ওনাকে জিজ্ঞেস করতেছে, হান্নান কাকারে জিজ্ঞেস করতেছে কি রে তুই না বললি তুই জীবিত কবর দিছস, তো এই ভিতরে তো কোনো লাশ নাই, লাশ কই? তা ও মানে হান্নান কাকা তখন বলতেছে লাশ, ও তো শয়তানে উল্লাস নিয়ে গেছে। ওসি বলতেছে কি বলো, শয়তান উল্লাস নিয়ে গেছে মানে এটা কি ধরনের কথা? বলে হ্যাঁ ও তো শয়তান উল্লাস নিয়ে গেছে। পরে বলে বল তোর বউ কোথায়, এটা বল। পরে বলে যে নাই, আমাকে মেরে ফেলছে, মেরে এখানে মাটি দিয়ে দিছে। তো পুলিশ তখন করলো কি আবারও উপরে এই বাঁশ টাসগুলো দিয়া এটা আবারও কবরের মতো করে দিয়ে দিল। এবং যেহেতু উনি নিজেই স্বীকার করলো যে তিনি মেরে ফেলেছে এবং ওই স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তখন তারে ধরে নিয়ে গেল। পুলিশ তখন তারা থানায় ধরে নিয়ে গেছে এবং ধরে নিয়ে যাওয়ার পরে যে মানে ওর যে বাবা মা ছিল, নার্গিসের যে বাবা মা ছিল, অবাক বিষয় হচ্ছে এইটা, নার্গিসের বাবা মা এই হান্নান কবিরের যে নামে নালিশ করতে রাজি না, মানে মামলা করতে রাজি না। তারা বলে আমরা জানি হান্নান কবিরাজ আমাদের মেয়েকে মারে নাই। আমি বলতেছি উনি নিজে স্বীকার করলো তিনি জীবিত কবর দিয়ে দিছে, আর বলতেছে মারে নাই। এই কথা বলার পরে পুলিশ তখন তারা থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে সরকারবাদী মামলা হয়েছে। সরকারবাদী মামলা হওয়ার পরে পুলিশ তখন লাশ তদন্ত শুরু করছে এবং ওনার রিমান্ড মঞ্জুর করছে, মানে হান্নান কাকা রিমান্ড মঞ্জুর করছে। ওনাকে রিমান্ডে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডে যাওয়ার পরে উনি একই কথা বলতেছে, আমি মেরে ফেলছি এবং মেরে ফেলে আমি ওখানে কবর দিয়ে দিছি, জীবিত কবর দিছি। মানে আমাকে যা বলছে তাই উনি মানে কোর্টে অকপটে স্বীকার করতেছে, কোর্টের মধ্যে তাই বলতেছে। তো এরকম করে 2-3বার রিমান্ড মঞ্জুর করা হয়, 2-3বার কোর্টে উঠানো হয়। কোর্টে উঠানোর পরে কোর্টের যেই আপনার বিচারপতি ছিলেন, ওই বিচারপতি তখন বলতেছে যে এই লোক তো আসলেই পাগল, তার ব্রেনে সমস্যা আছে। সে যদি তার স্ত্রীকে ওখানে দাফনে করবে, জীবিত কবর দিবে, তাহলে তো লাশটা থাকবে, লাশটা তো হাওয়ায় যাওয়ার কথা না। লাশটা যেহেতু এখানে নাই, সে যেহেতু একই কথা বারবার বলতেছে, তার মানে হচ্ছে সে পাগল হয়ে গেছে, তার ব্রেনে সমস্যা দেখা দিছে, তারে ছেড়ে দাও। মানে তখনই এই সম্পূর্ণ বিচারপতি এই মামলা থেকে হান্নান কাকাকে অব্যাহতি দেয়, যে ওনার মামলা থেকে পুরো অব্যাহতি দিয়ে দিল। কোর্ট থেকে অব্যাহতি পাওয়ার পর যেদিন উনি বাড়িতে আসলো সেদিন রাতেই উনি মারা গেল। অবাক করার বিষয় হলো এইটা, ওনার মারা যাওয়ার পিছনে তেমন কোনো কারণই ছিল না। উনি কোর্ট থেকে অব্যাহতি পাওয়ার পরে প্রায় বিকেলবেলা বাড়িতে ফিরে আসে। রাতের বেলায় উনি ওনার ভক্তবিন্দুদের সাথে কথাবার্তা বলে এবং যথারীতি ঘুমিয়ে যায়। সকালবেলা ফজরের সময় যখন ওনাকে ডাকা হয় তখনই জানা যায় যে উনি আর বেঁচে নেই। ভোরে যখন আমার কানে সেই খবরটা আসলো যে হান্নান কাকা মারা গেছে, আমি খুবই কষ্ট পাইছি এবং ওনার কবরে মাটি দিয়েছি, সবার সঙ্গে জানাজায় উপস্থিত হয়েছি। এরপরেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা, যেটা আসলে আমার প্রত্যাশাই ছিল না। এটা ঘটনার পরে আমি আবারও পুনরায় সেই চট্টগ্রামেই চলে আসি
এত কিছু হয়ে যাওয়ার পরে নিজেকে সত্যি অপরাধী মনে হচ্ছে, মনে হয় যেন আমি সত্যি মহা কোনো অন্যায় করে ফেলেছি। যাই হোক, এরপর আমি আবার পুনরায় চট্টগ্রামে চলে আসি। চট্টগ্রামে আসার পরে আমি টুকিটাকি কাজ টাজ করতেছি, এদিক সেদিক কাজ করতেছি। একদিন চট্টগ্রাম গরিবুল্লাহ শাহের মাজার, হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন বা গিয়েছেন। গরিবুল্লাহ শাহ মাজারের সামনে, মানে আমি গ্রাম থেকে আসার প্রায় 3 থেকে 3.5 মাস পরের কথা আপনাকে বলতেছি, গরিবুল্লাহ শাহ মাজারে আমি গিয়েছিলাম জিয়ারত করার জন্য। মাজার জিয়ারত করে যখন আমি বেরোচ্ছিলাম, গেটের কাছাকাছি আমি দেখলাম একটা ওড়না মাথায় দিয়ে একটা মহিলা বসে আছে। প্রথম দেখায় আমার তাকে অনেকটা নাসরিনের মানে নার্গিসের মতো মনে হয়েছে। তো মনে হওয়ার পরে ওখানে তো অনেক পাগল বসে থাকে, অনেক ভিক্ষুক বসে থাকে, এই টাইপের মানুষগুলো বসে থাকে। আমি আস্তে আস্তে কাছে আসছি, কাছে আসার পরেই ভালো করে তাকে দেখলাম যে এটা নার্গিস। যখন দেখলাম নার্গিস, আমি ওর হাত ধরছি, হাত ধরার পরে ও আমার দিকে তাকায় আছে, মানে কোনো কিছু বলে না, মানে কোনো কথাই বলে না, জাস্ট আমার হাত ধরে মানে আমার দিকে তাকায় আছে। তাকায় থাকার পরে আমি ওকে ধরেই বললাম, নার্গিস তুমি এখানে? কিছু বলে না। আমি সাথে সাথে মোবাইলটা হাতে নিলাম, হাতে নিয়ে আমার বোনেরে ফোন দিলাম। আমার বোনেরে ফোন দিয়ে বললাম যে এই ঘটনা, তুই তাড়াতাড়ি চিটংয়ে আয়। আমার ছোটো বোনরা তখন বিয়ে হয়ে গেছে, আমার ছোটো বোন আর ছোটো বোন জামাই তখন তারা তাড়াতাড়ি আমার চট্টগ্রামে আসছে। এর মাঝে আমি নার্গিসকে আমার বাসায় নিয়ে গেছি। তো বাসায় নিয়ে বসে রাখছি, ও কোনো কথা বলে না, মানে কিচ্ছু বলে না, কোনো কথাও বলে না, জাস্ট চুপচাপ। আমার বোন তখন আসছে, আমার বোন আসার পরে আমার বোন আবার আসার সময় করছে কি, ওর বাপ মায়ের নাম্বার নিয়ে আসছে, মানে নার্গিসের আব্বা আম্মার নাম্বার নিয়ে আসছে। আমার বোন আসার পরে আমার বললো, ভাইয়া আপনি ভাবির আব্বা আম্মারে ফোন দেন। পরে তাদেরকে ফোন দিলাম, তাদেরকে ফোন দেওয়ার পরে তারাও তখন দৌড়াদৌড়ি করে ছুটে আসছে এবং আসার পরে দেখে ও বোবার মতো বসে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলে না, কারোর সঙ্গে কোনো কথা বলে না, তাকে আছে তো তাকে আছে, এবং চেহারাটা একেবারেই কালো হয়ে গেছে, মানে ওকে দেখলে চেনা যায় না, চেহারাটা এমন বাজে হাল হয়েছে, মানে বুঝেই জানা ও যে নার্গিস। ওর আব্বা আম্মা ওকে জড়ায় ধরে কান্না করতেছে, ও মা তুই কোত্থেকে আসলি, কথা বল কথা বল। ও কোনো কথাই বলে না। আমি ওকে ধরে কান্নাকাটি করতেছি, তুমি কথা বলো, সবাই বলতেছে কথা বলার জন্য, তুমি কথা বলো। ও কোনো কথাই ভাই বলে না। এমন করেই যাক, একটা পর্যায়ে সবাই বলতেছে একটা কাজ করো, যেহেতু ও কথা বলে না, ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। পরে সেখান থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ওকে চেক আপ টেক আপ করলো, করিডোরে বলতেছে যে ওনার মানসিকভাবে একটু প্রবলেমে আছে, একটু মানসিক চাপ দেখা যাচ্ছে, আপনারা একটু বিশ্রাম নেন, ঘুমটুম গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে ঘুমানো হলো, 2 দিন রেস্টে রাখা হলো। 2 দিন পরেও ওর কোনো রেসপন্স নাই, ও কারোর সঙ্গে কোনো কথাই বলে না, যেদিকে তাকায় সেদিকে তাকায় থাকে এবং শুধু একটা কাজ করে, যেটা আমি ও 2 দিন পরেই বুঝতে পারছি, ও মনে মনে জিকির করে, মানে ধরেন মনে মনে জিকির করতে থাকে, আল্লাহ 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 বলে জিকির করে। এবং এই যে জিকিরগুলো করতেছে এটা বোঝা যায়, মানে ওর যে কলব লড়তেছে, গলা লড়তেছে, জিকিরের সময় খুবই আস্তে আস্তে করে জিকির করে। তো খাওয়া দাওয়ার বিষয়টা কি, ওর যদি আমরা খাওয়াই দিই তাহলে খায়, এবং পায়খানা প্রস্রাব একদম মানে যেখানে বসে থাকে ওখানে পায়খানা করে ফেলে, প্রস্রাবও করে ফেলে, মানে পায়খানা প্রস্রাবের ব্যাগ ও বলতে পারে না, এই জায়গায় খায় ওই জায়গায় থাকে এবং এখানেই সব কিছু করে। তো সবাই তখন বলা বলি করতেছে এইভাবে কতদিন। আমার আব্বা আম্মা বলতেছে একটা কাজ করে ওটা ছেড়ে দে, ওর বাপ মায়ের কাছে পাঠিয়ে দে, ওরা ওর চিকিৎসা করবে। আমি কেন ওর বাপ মায়ের কাছে পাঠাবো, আমি ওকে ভালোবাসছি, যেহেতু আমি ওকে পাইছি আমি নিয়ে সংসার করবো। আমার বাপ মা সবাই ভাই বোন সবাই আমার সাথে গালাগালি করতেছে, এই এক মেয়ের জন্য তোর জীবন যৌবন সব কিছু গেল, আজকে তুই রাস্তার ফকির হয়ে গেলি, এখনও এই মেয়ের নাম তুই ভুলতে পারলি না, এখনও এই মেয়েরে তুই জপতেছিস। আমার পরিবার মোটামুটি আমার সাথে অনেক দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করতেছে। তারপরেও পরিবারের কথা অমান্য করি আমি তখন আবারও নার্গিসের সঙ্গে থাকতে শুরু করলাম। চট্টগ্রাম শহরে একটা বাসা ভাড়া করি, ওই বাসার মধ্যে আমি ওর সঙ্গে থাকি। সারাটা রাত ও জিকির করে, পায়খানা প্রস্রাব বিছনার মধ্যেই করবে কিন্তু জিকির করবে, খাওয়াই দিলে খাবি, কিন্তু 3 দিন না খাওয়াইলেও ও খাবার চাইবে না, কথা বলেই না, মানে টোটালি কোনো কথা বলে না। এই করে সময়গুলো কাটতে কাটতে আমি ওর সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে তখন লিপ্ত হলাম, যে হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক করলে আস্তে আস্তে ঠিক হবে, এটা ভেবে এরকম করতে করতেই যে নার্গিস কখনোই বেবি কনসেপ্ট করে নাই, ওর বাচ্চা হয় না, ওই হঠাৎ করে বেবি কনসেপ্ট করে, ওই পাগল থাকা অবস্থায়। বাচ্চারা যখন কনসেপ্ট করে আমি তখন মোটামুটি অত্যাধিক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ ও বেবি কনসেপ্ট করছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো গ্রামের সবাই, আমি গ্রামের লোকজনদেরকে জানাই, ওর আব্বা আম্মা আসে, ওর আত্মীয় স্বজনরা আসে, আমার পরিবারের লোকজন আসে, সবাই মোটামুটি জিনিসটা দেখে, সবাই খুব খুশি হয়। এই করে সময়গুলো কাটতে কাটতে আমার ঘরে একটা পুত্র সন্তান হয়, এবং ছেলেটা দেখতে এতটাই সুন্দর হয় ভাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার ছেলেটা হওয়ার 3 দিনের মাথায়, আমার ছেলেটা ঘরেই হয় এবং নর্মালি হয়, চট্টগ্রাম শহরেই ছিল। 3 দিনের মাথায়, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার আল্লাহর সাক্ষী আমি এক ফোঁটাও মিথ্যে বলতেছি না, ওই আমার ঘরে আমি আমার বাচ্চাটা ও একই খাটে ঘুমাইছি। সকালে ঘুম থেকে উঠে দেখতেছি ও খাটে নাই, মানে রুমে নাই, এবং রুমে তো নাই,
আমার যে দরজাটা ছিল দরজাটা ভিতর থেকে লাগানো, আমার এই দরজাটার ফিটকারিটা ভিতর থেকে লাগানো। এখন প্রশ্ন হচ্ছে, একটা মানুষ যদি রুমের বাইরে যায় তাহলে তো সে দরজা খুলে যাবে, আর দরজা খুলে সে গেলে মানে ভিতর থেকে তো কেউ একজন দরজা লাগাতে হবে। ওই আমার সঙ্গে শুয়েছিল, সকালে ঘুম থেকে দেখি যে ও নাই, এবং ওর পায়ের জুতাগুলোও নাই, যে পায়ের যে জুতা আছে জুতাও নাই, জুতা পরেই গেছে, কিন্তু ঘরের দরজাটা মানে ভিতর থেকে লাগানো। আমি অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, ঘরের দরজা ভিতর থেকে লাগানো, তাহলেও গেল কীভাবে? আমি দরজা খুলে বের হয়েছি, বেরোয়া যেহেতু একটা বস্তি বাসা ছিল, অতটা উন্নত বাসা না, চট্টগ্রামের বস্তি এলাকার মতো বাইজিতের ওইদিকে বাসাটা ছিল। তা আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, মানে জমিদারকে জিজ্ঞেস করলাম, আরও কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা সবাই বলতেছে না, তারা কি আমার বউকে দেখে নাই। সবাই তখন যে যার মতো করে খোঁজাখুঁজি করতেছে, ওর বাবা মাও খোঁজাখুঁজি করে, এবং ওরা হুজুর কবিরাজের কাছে যাচ্ছে, বড় বড় তান্ত্রিকের কাছে যাচ্ছে, এবং গিয়ে বলতেছে, এক এক হুজুর একই কথা বলে, কেউ বলে জিনারা নিয়ে গেছে, কেউ বলে পুরীতে নিয়ে গেছে, কেউ বলে মারা গেছে, এক একজন এক এক কথা বলে। ওর আব্বা আম্মা অনেক টাকা খরচ করতেছে, আমিও টাকা পয়সা খরচ করতেছি, খুঁজতে খুঁজতে প্রায় 3 মাস কেটে গেল। আর বাচ্চাটারে বাঁচাইতে খুব কষ্ট হয়েছে ভাই। আমার গ্রামের মানুষজন সাহায্য সহযোগিতা করছে, দান সরকার করছে, আমাকে টাকা পয়সা দিছে, এবং যার কারণে বাচ্চাটাকে বাঁচাইতে পারছি, নাহলে বাচ্চাটাকে বাঁচাইতে পারতাম না। বাচ্চাটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, ওকে বাঁচানো সম্ভব ছিল না। হসপিটালে নেওয়া, অক্সিজেন দেওয়া, মা ছাড়া একটা বাচ্চা বাঁচানো খুব কঠিন ছিল। এরপরও গ্রামের মানুষ সাহায্য সহযোগিতা করছে, দেন আমি ওকে বাঁচাইতে পারছি। এবার যেটা হইলো, এই ঘটনার প্রায় 3 মাস পরে, ঠিক 3 মাস পরে যেটা হইলো, ওই যে মানে যেখানে ওকে কবর দিয়েছিল, ওর জামাই যেটা বললো, মানে হান্নান কাকা যেটা বললো যে এখানে ওকে কবর দিয়েছে, জীবিত কবর দিয়েছে, এই কবরের মানে ওই কবরটা যেখানে উনি কবর দিয়ে বলছে, ওই কবরটার পাশে একটা খাল ছিল, আমি আগেও বলেছিলাম। ওই খালটা হঠাৎ করে বর্ষার সময় তখন ছিল, খালের ইয়েটা ভেঙে গেছে, খালের পাটা ভেঙে গেছে। খালের পাটা ভেঙে যাওয়ার পরে ধরেন অর্ধেক পর্যন্ত খালটা ভেঙে গেছে, মানে ইয়েটা ভেঙে গেছে, পাটটা ভেঙে গেছে। অর্ধেক ভাঙার পরে ভিতরের মধ্যে ওর হাড্ডি এবং মাংস, মানে আপনার নার্গিসের মানে শরীরের কিছু একটা অংশ নাকি ভিতরে দেখা যাচ্ছে। এবার ওই দিশে চিৎকার, মানে যে দেখছে সে চিৎকার দিছে, চিৎকার দেওয়া গ্রামের লোকজন ডাকাইছে। গ্রামের লোকজন তখন পুলিশ খবর দিছে, সাথে সাথে পুলিশ আসছে। আসার পরে লাশ তখন এটার ভিতরে পাওয়া গেছে, মানে ওই কবরের ভিতরে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে তখন তারা এই লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে, মানে হাড্ডি মাড্ডি যা ছিল আর কি। তখন তো লাশ একদম ইয়ে হয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছে মানে মারা গেছে বহু বছর আগে, এরকম মনে হচ্ছে আর কি। প্রায় 2-3 বছর আগে মারা গেছে এরকম, শুধু হাড্ডি আছে। তো তারা কেমনে হাড্ডি ওর আব্বা আম্মার সাথে পরীক্ষা করার পরে তারা রিপোর্ট বের করেছে এটা নার্গিসের লাশ। ওর আব্বা আম্মার সাথে টেস্ট করার পরে বলে এটা নার্গিসের লাশ। এবং যিনি পরীক্ষা করে, যিনি ডাক্তার ছিলেন, তিনার ধারণা মতে ও মারা গেছে মানে যে সময়টাতে ওই হান্নান কাকা বলছিল যে আমি ওকে মেরে ফেলছি, মেরে আমাকে জীবিত কবর দিছি, এই হান্নান কাকা যে সময় বলছিল ওই সময় তো ও মারা গেছে। মানে ওর মৃত্যুটা প্রায় 2 থেকে 3 বছর আগে হয়েছে। সেখানকার যে ডক্টর ছিল ওই ডাক্তার এই কথা বলতেছে। তো ও যদি আরও 2 থেকে 3 বছর আগে মারা যাবে, তাহলে পুলিশ যে এসে কবর খুললো, কবরের ভিতর তো তারা কিছু পাইল না, এবং কবরের ভিতর তো কিছু নাই পাইলো। 2 থেকে 3 বছর আগে যদি মারাই যায়, তাহলে আমার সঙ্গে সংসার করলো কে, আর আমাকে পুত্র সন্তান দিল কে, আমার সঙ্গে কে ছিল? এর কোনো ব্যাখ্যা বা উত্তর আমি কোথাও খুঁজে পাই নাই। দিন শেষে আমার একটা কথাই মনে পড়ে, ও যে আমাকে বলছিল, আমি যে সবসময় ওকে বলতাম যে আল্লাহ যদি আমাকে একটা ছেলে দেয়, আমার ছেলেটাকে আমি কোরআনে হাফেজ বানাবো, দিনী লাইনে পড়াশোনা করাবো, ওকে মানুষের মতো মানুষ গড়ে তুলবো, একজন দিনদার আলেম বানাবো। এই যে আমি এই কথাগুলো বলতাম, এই কারণে মনে হয় ও অলৌকিকভাবে এসে আমাকে একটা পুত্র সন্তান দিয়ে গেছে। নাহলে এই সন্তানটা কীভাবে আসলো, ও কীভাবে আসলো, ও কোথায় গেল? এর কোনো ব্যাখ্যা বা উত্তর আমি কোনো কিছুই খুঁজে পাইনি। এবং এই ঘটনা মুহূর্তের মধ্যে আমাদের পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সবাই এই ঘটনা জেনে যায়, এবং এই ঘটনা জানার পরে মানুষ যা করে, ওই জায়গাটাকে, ওই ভাঙা কবরটাকে আবারও মাটি দিয়ে ভরাট করে তারা সেখানে এক মাজার নির্মাণ করে ফেলে। নার্গিস বিবির মাজার নামে চট্টগ্রামের এই মাজার অনেক পরিচিত, এবং অনেক মানুষরাই সেই মাজারে আসে, জিয়ারাত করে, এবং আজও লাখো মানুষের ঢল সে মাজারে নামে। কিন্তু আমি কোনোদিনও ওই মাজারে যাই নাই, আমি মাজার বিশ্বাস করি না। আমার যে ছেলে আছে, আমার ছেলেকে আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের নাম রেখেছি মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমানকে আমি কোরআনে হাফেজ বানিয়েছি। আপনার অশেষ রহমতে, আল্লাহর রহমতে ও কোরআনে হাফেজ হয়েছি। আমার সন্তান এখন আমার সঙ্গেই আছে। তো নার্গিসের এই মৃত্যু, হান্নান কাকার এই মৃত্যু, এই সব কিছু আমার কাছে পুরো অলৌকিক মনে হচ্ছে। এখনও আমাদের গ্রামে যারা জীবিত আছে এই ঘটনা অনেকেই জানে, এবং নার্গিস বিবির মাজারে অনেকেই যায়, জিয়ারাত করে, এবং এই নার্গিস বিবির মাজারের
অলৌকিক ঘটনা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, যে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী আমি। এখন বয়স হয়েছে মোটামুটি, ছেলেটাকে যদি আপনাদের দোয়ায় মানুষ করতে পারি, ওকে যদি আমি টাইটেল পাস মাওলানা বানাতে পারি, আমার আল্লাহর কাছে চাওয়াটা পূরণ হবে। আমার সন্তানের জন্য দোয়া করবেন এবং আপনার কাছে অনুরোধ করি আমার গল্পটা আপনি রেকর্ড করবেন। আপনার গল্প আমি সবসময় শুনি, আমি আপনার একজন প্রিয় ভক্ত, যার জন্য আমার গল্পটা রেকর্ড করার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ শাহিন আলমের জীবনের এই অলৌকিক ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, গল্পটার লাস্ট কাহিনীটা আমার কাছে পুরো অবাক লেগেছে। কীভাবে সম্ভব? ডাক্তার কিন্তু যখন একটা লাশ পোস্টমর্টেম করে, ময়নাতদন্ত করে, তখন কিন্তু বলতে পারছে কীভাবে মারা গেছে। ডাক্তারের মতে রিপোর্টে ওনার যেটা বললো, যে রিপোর্ট নাকি আসছিল যে মাটি চাপা দিয়ে মেরেছে, মানে মাটি চাপা দিয়ে মারা গেছে, এবং ওনার মৃত্যুটা হয়েছে আরও 2 থেকে 3 বছর আগে। মানে যে সময়তে হান্নান সাহেব বলেছিল যে আমি মেরে ফেলেছি, ওই সময়তে তার মৃত্যু হয়েছে। তাহলে কবরে ওনার লাশ কেন পাওয়া গেল না? এবং এত বছর পরে উপর থেকে কোনো কিছু না হয়ে ভিতরে এই লাশটা কেন, কীভাবে আসলো, কোত্থেকে আসলো, এবং লাশ হাড্ডি হয়ে গেল? তার মানে মৃত্যুটা অনেক আগে হয়েছে। এই যে আসলে কেরামতি, এগুলো আসলে অলিয়া উলিয়াদের কেরামতি, আমি এসব বুঝি না বা এসব আমার মাথায় আসে না, যে যার জন্য আমি এই নিয়ে কোনো কথাও বলতে চাই না। তবে আমার কাছে গল্পটা সত্যি অনেক চাঞ্চল্যকর মনে হয়েছে। এবং এই গল্প আপনার কাছে কেমন লেগেছে? নার্গিস বিবির মাজার নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে, কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুগণ, আজ এখানেই বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।